গোপনীয়তা শব্দটি একটি মুক্ত এবং উন্মুক্ত সমাজে বিরক্তিকর। অনেক আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রাসঙ্গিক তথ্যের অতিরিক্ত এবং অযৌক্তিক গোপনীয়তার বিপদগুলি এটিকে ন্যায্যতা দেওয়ার জন্য উদ্ধৃত বিপদের চেয়ে অনেক বেশি, এবং একটি ঘোষিত নিরাপত্তা বৃদ্ধির প্রয়োজনীয়তা সরকারি সেন্সরশিপ এবং গোপনীয়তার সীমা পর্যন্ত এর অর্থ প্রসারিত করতে আগ্রহী ব্যক্তিদের দ্বারা দখল করা হবে এমন একটি গুরুতর বিপদ রয়েছে। আমরা বিশ্বজুড়ে একটি একক এবং নির্মম ষড়যন্ত্রের দ্বারা বিরোধিতা করছি যা তার প্রভাবের ক্ষেত্র প্রসারিত করার জন্য প্রধানত গোপন উপায়ের উপর নির্ভর করে, আক্রমণের পরিবর্তে অনুপ্রবেশ, নির্বাচনের পরিবর্তে ধ্বংস, মুক্ত পছন্দের পরিবর্তে ভয় দেখানো, দিনের পরিবর্তে রাতের গেরিলা। এর প্রস্তুতি গোপন, প্রকাশিত নয়। এর ভুলগুলি সমাহিত করা হয়, শিরোনাম নয়। এর ভিন্নমত পোষণকারীরা নীরব, প্রশংসিত নয়। কোনো ব্যয় প্রশ্ন করা হয় না, কোনো গুজব মুদ্রিত হয় না, কোনো গোপনীয়তা প্রকাশ করা হয় না। কারণ একজন জ্ঞানী ব্যক্তি একবার বলেছিলেন, আপনি এটি সংশোধন করতে অস্বীকার না করা পর্যন্ত একটি ত্রুটি একটি ভুল হয়ে ওঠে না। ভ্যালির শত শত মানুষ বলছেন যে তারা তাদের মাথায় কণ্ঠস্বর শুনছেন, এবং সেই কণ্ঠগুলি মাইক্রোওয়েভ বা অন্যান্য পদ্ধতিতে প্রেরণ করা হচ্ছে। ঠিক আছে, বেশ কয়েকজন দর্শক আমাদেরকে তদন্ত করতে বলেছিলেন যা তারা ইলেকট্রনিক হয়রানি বলে। KMR6-এর অ্যাঞ্জেলা মনরো এখন আমাদের সাথে যোগ দিয়েছেন যা তিনি আবিষ্কার করেছেন। অ্যাঞ্জেলা, ইলেকট্রনিক হয়রানি, সিনথেটিক টেলিপ্যাথি, ভয়েস টু স্কাল প্রযুক্তি। সম্ভবত আপনি এই শব্দগুলি শুনেননি। ছায়ায় একটি নীরব হুমকি লুকিয়ে আছে। এটি একটি অস্ত্র যা বেশিরভাগ সরকার স্বীকার করতে অস্বীকার করে যে এটি বিদ্যমান। আমরা এমন একটি প্রযুক্তি সম্পর্কে সচেতন নই যা এটি করে। আমরা বিশ্বের কোথাও এমন একটি প্রযুক্তি দেখিনি যা এটি মানুষের সাথে করে। এটি অদৃশ্য, কয়েক দশক ধরে উন্নয়নে রয়েছে, এবং এটি আপনাকে প্রভাবিত করতে ব্যবহার করা হতে পারে এমনকি আপনি জানেন না। এটি একটি গণবিধ্বংসী অস্ত্র। এটি হাভানা সিন্ড্রোমের কারণ বলে বিশ্বাস করা হয়, তবে এর ক্ষমতা সেখানেই থেমে থাকে না। এটি শরীরের ভিতরে এবং বাইরে ব্যথা তৈরি করতে পারে এবং চিন্তা, ছবি, কণ্ঠস্বর এবং ভিডিও সরাসরি মনের মধ্যে পাঠাতে পারে। এটি আপনার চিন্তাগুলিও রিয়েল টাইমে পড়তে পারে এবং সেগুলির প্রতি বিদ্যুৎ গতিতে প্রতিক্রিয়া জানাতে পারে। এটি বাস্তব বিশ্বের মনস্তাত্ত্বিক যন্ত্রণার সাথে মিলিত হচ্ছে যা গ্যাং স্টকিং বা ফ্ল্যাশ মবিং অন্তর্ভুক্ত করে মানুষকে হতাশায়, আত্মহত্যায় বা আরও খারাপের দিকে ঠেলে দেওয়ার জন্য। এটি মানুষকে ঘড়ির কাঁটা ধরে নির্যাতন করতে ব্যবহৃত হয়। প্রতিদিনের প্রতিটি মিনিট বছরের পর বছর ধরে। এই নির্যাতনের মধ্যে বেদনাদায়ক স্পাইক এবং জ্যাপ অন্তর্ভুক্ত থাকতে পারে যা আপনাকে কিছুতে মনোনিবেশ করতে বাধা দেয় বা আপনার মাথায় কণ্ঠস্বর যা আপনাকে সারাদিন অবমাননাকর মন্তব্য করে, আপনার ধৈর্য এবং আত্মমর্যাদাকে ক্ষয় করে যখন আপনাকে সবাই এবং সবকিছুর প্রতি প্যারানয়েড করে তোলে। কখনো কখনো এই কণ্ঠগুলি এমন লোকদের ছদ্মবেশ ধারণ করে যাদের আপনি চেনেন বা এমনকি ঈশ্বর। আপনি যদি আপনার উপসর্গগুলি সম্পর্কে কথা বলেন, আপনি সম্ভবত বন্ধু এবং পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এবং প্রায়শই একটি মানসিক স্বাস্থ্য সুবিধায় ডাক্তারদের দয়া করে, সাইকোসিস এবং স্কিজোফ্রেনিয়ার জন্য সাধারণ প্রোটোকল অনুসরণ করে। এই অস্ত্রের আক্রমণের অধীনে থাকা একটি ক্রমবর্ধমান গোষ্ঠী এই বিষয়ে আর গ্যাসলিট হতে অস্বীকার করছে। তারা এমন লোক যারা জানে যে তারা একটি সামরিক গ্রেড নিউরো অস্ত্র এবং একটি পরিশীলিত মনস্তাত্ত্বিক অপারেশনের শিকার হয়েছে যা তাদের জীবন ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এই চলচ্চিত্রে আমরা ওয়াশিংটন, ডিসি, লন্ডন, অটোয়া এবং ব্রাসেলসে লড়াইয়ে যোগ দিচ্ছি। প্রশ্ন হলো, কেউ কি শুনবে? জনসাধারণকে জানানো গুরুত্বপূর্ণ যে শক্তি অস্ত্র এবং ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি এবং শক্তির সাথে একটি গুরুতর সমস্যা ঘটছে। শুরুতে মনে হয়েছিল যে সবসময় আমার পিছনে কেউ ছিল।
আমার লক্ষ্য শুরু হয়েছিল যখন আমি ফেডারেল সরকারের জন্য কাজ করতে গিয়েছিলাম। আমি মনে করি আমি এমন কারো দ্বারা দাসত্ব করেছি, যাকে আমি জানি না, বা এমন একটি গোষ্ঠী যা আমি জানি না, যা মানব পরীক্ষার পদ্ধতিতে পরীক্ষা করছে। যদি তারা আপনাকে এই প্রোগ্রামে রাখে, তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। আমি কিছু অনুভূতি মুছে ফেলার জন্য শিখতে হয়েছে। প্রোগ্রামটি এত ভালোভাবে সম্পাদিত হয়েছে যে আমাদের জন্য নিয়মিত নাগরিক হিসাবে প্রমাণ করা কঠিন। এই শীর্ষ গোপন নিউরো অস্ত্রের শিকাররা নিজেদেরকে লক্ষ্যবস্তু ব্যক্তি বলে। লক্ষ্যবস্তু ব্যক্তিদের অভিজ্ঞতা তিনটি বিভাগে পড়ে এমন লক্ষণগুলির সংমিশ্রণ হতে থাকে: শ্রাব্য দৃশ্য, শারীরিক এবং বাস্তব বিশ্ব। লক্ষ্যবস্তু ব্যক্তি প্রোগ্রামে অনেক লোক অডিও এবং ভিজুয়াল অস্বাভাবিকতার রিপোর্ট করে। প্রায়শই কণ্ঠস্বর, ছবি বা চিন্তা তাদের মনে পাঠানো হয়। চিত্রগুলি মনের চোখে উপস্থিত হয়, উভয়ই চোখ খোলা এবং বন্ধ থাকাকালীন। কণ্ঠস্বরগুলি মাথার ভিতরে শোনা যায়, কান দিয়ে নয়। চিন্তাগুলি আপনার নিজের চিন্তা হিসাবে উপস্থিত হয়, তবে প্রায়শই এমন জিনিসগুলি অন্তর্ভুক্ত করে যা অদ্ভুত মনে হয়, যেমন শব্দগুলি যা আপনার সাধারণ শব্দভাণ্ডারে নেই। ভুক্তভোগীরা রিপোর্ট করে যে এই আক্রমণগুলি তাদের মনস্তাত্ত্বিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কণ্ঠস্বরগুলি ভুক্তভোগীর চিন্তা এবং বক্তৃতার প্রতিক্রিয়া জানায়। কণ্ঠস্বর ছাড়াও অডিও প্রভাবের শিকাররা অদ্ভুত শব্দ, টিনিটাস এবং তাদের মাথার ভিতরে একটি দুর্বল চাপ শুনতে পাওয়ার রিপোর্ট করে। এই উপসর্গগুলি হাভানা সিন্ড্রোম সম্পর্কে যা বলা হয়েছে তার প্রতিফলন করে এবং V2K বা ভয়েস অফ গড নামে পরিচিত একটি অস্ত্রের ক্ষমতার সাথে মেলে, যেমনটি ওয়ার্ডে রিপোর্ট করা হয়েছে। কণ্ঠস্বরগুলি প্রায়শই ঈশ্বর, মৃত আত্মীয় বা অন্যান্য ব্যক্তিত্ব হিসাবে ছদ্মবেশ ধারণ করে। তারা ভুক্তভোগীকে অপমান করার জন্য, তাদের প্যারানয়েড করার জন্য এবং তাদের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কথা বলে। এটি একটি খুব দুর্বল প্রযুক্তি যা আপনার মাথায় 24 ঘন্টা কণ্ঠস্বর প্রবেশ করাই খুব হয়রানিমূলক, হুমকিমূলক, অবমাননাকর, সবচেয়ে খারাপভাবে ক্রমাগত হয়রানি। আমি প্রায় 24-এর 7 V2K অনুভব করি। আমি প্রায় 7 বছর ধরে নীরবতা পাইনি। সেখানে সত্যিই কিছু বলা হয়নি যা কিছু মূল্যবান। এটি সবই মিথ্যা। V2K এর মাধ্যমে যা কিছু বলা হয় তা বিশ্বাস করা যায় না। এটি সেখানে আমার রক্তচাপ বাড়ানোর জন্য, হয়তো আমার জীবনও ছোট করার জন্য। আমার জন্য মানুষের সাথে কথা বলা কঠিন ছিল, কারণ এটি ছিল একসাথে দুইজনের সাথে কথা বলা বা অন্তত দুইজনকে শোনা। কথাবার্তা শুরু হয় আমি জাগার আগেই। এভাবেই আমি প্রতিদিন সকালে জাগি। এটি আমাকে দুবার আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। এটি স্পষ্ট সংক্ষিপ্ত যোগাযোগ। এটি কিছু বিমূর্ত নয়, কারণ আমি একজন সামাজিক কর্মী। আমি প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কাজ করি এবং আমি বেশ কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্যে কাজ করেছি। এটা নয়, এটি সেইভাবে প্রকাশ পায় না বা উপস্থিত হয় না। এটি আপনার সাথে কথা বলা ব্যক্তি আপনার ক্রেডিট কার্ড বের করছে, সেই নম্বরটি পাচ্ছে, আপনি ঘনিষ্ঠতা করছেন এবং তারা আপনার শরীরের অংশ বা আপনার স্বামী বা স্ত্রীর শরীরের অংশ নিয়ে আলোচনা করছে। সুতরাং এটি কিছু ধরনের রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে সক্রিয় ব্যস্ততা যা ঘটছে। আমি এই মাথা ব্যথা পাচ্ছিলাম, এই দিকনির্দেশক শব্দগুলি, এটি গানের কথা ছিল, একটি রোবোটিক, আলেক্সা কণ্ঠের মতো কিছুতে জোরে বলা হয়েছিল এবং এটি আমাকে ভয় পেয়েছিল। আমি জমে গিয়েছিলাম। এটি সর্বদা কিছু ধরনের ম্যানিপুলেটিভ জিনিস। তারা এমন একটি ফলাফল প্রজেক্ট করছে যা তারা চায় এবং তাদের বাক্যাংশগুলি তার চারপাশে ঘোরে। আপনি যদি একজন ধর্মীয় ব্যক্তি হন, তারা হয়তো একজন দেবদূত বা একটি দানব বা কিছু হওয়ার ভান করার চেষ্টা করতে পারে এবং তারপর আপনাকে এমন কিছু করতে রাজি করাতে চেষ্টা করতে পারে যা আপনি অন্যথায় করবেন না। এবং আমাকে ভিজুয়াল এবং চিত্র পাঠানো হচ্ছিল, একটি বর্ধিত বাস্তবতা ওভারলে মতো। আমি গাড়ি চালানোর সময় আমাকে ভিজুয়াল পাঠানো হচ্ছিল। একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছিল, আমি যে গাড়িতে ছিলাম তা উল্টে গিয়েছিল। এটি V2K দিয়ে শুরু হয়েছিল, তাই আমি মাথা ঘোরা শুরু করেছিলাম। টিনিটাস, পরিবারের সদস্যদের এবং বন্ধুদের কণ্ঠস্বর আমার মাথায় শুনতে শুরু করেছিলাম। মনে হচ্ছিল আমার বাড়ির বিভিন্ন এলাকায় রেডিও টিউন করা হচ্ছে। এটা সত্যিই আমাকে আঘাত করতে চেয়েছিল। এটা প্রায় ফিসফিসের মতো ছিল, যেন তারা আমার সম্পর্কে কথা বলছে। আপনি আপনার নিজের মাথার ভিতরে আটকে আছেন। এটা আমাকে যতটা সম্ভব বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আমি জানতাম যে এটা সত্য নয়, এবং তাই এটা সত্যিই আমাকে নিজের মধ্যে সরে যেতে বাধ্য করেছিল। আমি ঈশ্বরকে ধন্যবাদ,
একটু একটু করে বুঝতে পেরেছি ঠিক এই প্রোগ্রামটি কি। কণ্ঠগুলো আমার জন্য খুবই অবজ্ঞাসূচক এবং তারা খুবই আক্রমণাত্মক ছিল। মাথার খুলির মাধ্যমে একটি কণ্ঠস্বর আছে। সকাল 6টা থেকে আমি ঘুম থেকে উঠি, যখন আমি গোসল করি, যখন আমি খাই, যখন আমি আমার মাকে ফোন করি, যখন আমি মিটিংয়ে যাই, যখন আমি ঘুমাই, যখন আমি সিনেমা দেখি, 24 ঘন্টা। এটা শুধু আমার মনের সাথে খেলা। তারা প্রচুর নির্যাতন কৌশল ব্যবহার করে। সবচেয়ে বিখ্যাতটি হলো একটি বাক্য শুরু করা, যাতে আমার মস্তিষ্ক বাক্যটি শেষ করে এবং বিভ্রান্ত হয়। আমি কণ্ঠ শুনি, তারা মন্তব্য করে আমি কি করছি, কি বেছে নিচ্ছি, কি পড়ছি এবং আমার চিন্তাভাবনা। তারা বেশিরভাগ সময় আমার সাথে খারাপ কথা বলে, তাই তারা আমাকে বিভিন্ন নামে ডাকে। উদাহরণস্বরূপ, তারা আমাকে মোটা বা বোকা বলে ডাকে এবং এই ধরনের কথা। শুরুতে এটা অনেক খারাপ ছিল কারণ তারা এমন কথা বলছিল, যদি তুমি এটা এবং সেটা না করো, আমি তোমার পরিবারকে মেরে ফেলব। এটা একবার তারা দেখানোর চেষ্টা করেছিল কথোপকথনে একে অপরের সাথে যে এটা প্যানিক আক্রমণের মতো দেখাবে। যেমন একজন ব্যক্তির প্যানিক আক্রমণ হচ্ছে এবং অন্যজন অভিনয় করছে, ও তোমার প্যানিক আক্রমণ হচ্ছে এবং সবকিছু আমার মাথায় ছিল। তুমি জানো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তারা সেই কাজটি করছিল যেমন একটি থিয়েটার শো। V2K অত্যন্ত নির্যাতনমূলক। আপনি দেখতে পারেন যে V2K একটি পেটেন্ট প্রযুক্তি। আপনার মনে আপনি ভাববেন আপনি জানেন আমি কিছু করতে চাই, আমি গোসল করতে চাই, বা আমি টয়লেটে যেতে চাই, উদাহরণস্বরূপ, এবং তারা আপনাকে উপহাস করার জন্য একটি চিত্র তৈরি করবে। এটা অনেক উপহাস এবং অপমান। এটা সত্যিই আপনাকে নিচে নামিয়ে দেয়। সম্প্রতি এটা অবিরাম টাকা চাওয়া হয়েছে। তুমি কি আমাদের কিছু টাকা দেবে? তুমি জানো, আমরা শীঘ্রই তোমাকে বন্ধ করে দেব এবং যখন আমরা করি, আমরা সবসময় পেমেন্ট চাই। তারা নির্যাতন বাড়াচ্ছিল, কিন্তু সত্যিই বাড়াচ্ছিল। আমি পুরো টিনিটাস নিয়ে জেগে উঠি। এটা ভয়ানক। আগে একে বলা হতো MK আল্ট্রা, আমি জানি না এখন তারা একে কি বলে, কিন্তু তারা আমার উপর V2K জিনিস শুরু করেছিল এবং এটা আমাকে খুব প্যারানয়েড করে তোলে এবং এই ধরনের জিনিস। আমি জানতাম না কি ঘটছে। বিশেষ করে কণ্ঠ থেকে খুলির ঘটনায়, আমরা কম্পিউটার উৎপন্ন উত্তর পাই যাতে এটি কিছু উপায়ে মানব থেকে মানব কথোপকথন বলে মনে হয়। কিন্তু আপনি যখন সংলাপের একটি পৃষ্ঠা পড়েন, আপনি বুঝতে পারেন কথোপকথনটি খুব অদ্ভুত। যদি আপনার মৃত বাবার সাথে একটি কঠিন সম্পর্ক থাকে, তারা আপনার বাবার কণ্ঠ ব্যবহার করবে এবং তাদের বিরুদ্ধে হয়রানি করবে। ব্যক্তিকে পাগল মনে করানোর জন্য এই প্রোগ্রামের পিছনে যারা ছিল তারা এটাই আশা করছিল। এই শিকাররা তাদের কণ্ঠের সাথে একটি সম্পর্ক তৈরি করে, কিছুটা স্টকহোম সিন্ড্রোমের মতো, এবং তারা আসলে প্রতিরক্ষা করে। না না, আমার V2K আমাকে এটা বলেছে। আপনি কিভাবে সেই একই সত্তার উপর বিশ্বাস করবেন যা আপনাকে নির্যাতন করছে? পরবর্তী, শারীরিক আক্রমণ আছে। যারা শারীরিক আক্রমণের শিকার হয় তারা তাদের শরীরে হ্যাপটিক প্রতিক্রিয়া এবং ট্যাপ, স্পাইক, শক এবং তীব্র ব্যথার সংমিশ্রণ রিপোর্ট করে, পাশাপাশি শ্বাসকষ্ট এবং পেশি খিঁচুনি যা তাদের লক্ষ্য করে যখন তারা জেগে ওঠে। কিছু শিকার তাদের মুখ বা অঙ্গগুলিতে গুরুতর পোড়া প্রদর্শন করে। এই আক্রমণগুলি চিন্তার প্রতিক্রিয়া দেখায়। অনেকেই বিশ্বাস করেন যে এই আক্রমণগুলি নির্দেশিত শক্তি অস্ত্র থেকে আসে, যার মধ্যে পালসার মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি একটি অনুমানিত অপরাধী। প্রথম 6 মাসের মধ্যে যখন কেউ প্রকাশ্যে লক্ষ্যবস্তু হয়, তারা তাদের উপর খুব তীব্র নির্দেশিত শক্তি অস্ত্র ব্যবহার করবে এবং এটি খুব দুর্বল করে দেয়। এই অস্ত্রগুলি অত্যন্ত বেদনাদায়ক যখন তারা তাদের ডায়াল করে। এমনকি আমি কিভাবে বেদনাদায়ক তা প্রকাশ করতে পারি না। আমার ব্যক্তিগতভাবে যখন আমার এটি ছিল, কল্পনা করুন মেঝেতে ভ্রূণ অবস্থানে চিৎকার করছে। যখন আমি বলি বেদনাদায়ক, আমি বলতে চাই অত্যন্ত বেদনাদায়ক। সেই মাথা ব্যথা, আপনি জানেন, যেখানে মনে হয় কেউ আসলে আপনার মাথার পিছনে আঘাত করেছে। হ্যাঁ, এবং তারপর এটি আপনার মুখের হাড়ের চারপাশে ভ্রমণ করে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। এটি একদিন 15 ঘন্টা চলেছিল। আমি মজা করছি না, এটা অসহনীয় ছিল। আমি নিজেকে DEW দ্বারা আঘাতপ্রাপ্ত অবস্থায় খুঁজে পাই, যা সরাসরি শক্তি অস্ত্র যা বেদনাদায়ক, এবং আমার বাড়ির ভিতরে, আমার বাড়ির বাইরে আমার গাড়িতে এগুলি আছে। এক রাতে এটি ছিল একটি ডান মাথা, উভয় কানে একসাথে একটি লাল গরম পোকার মতো। আপনি জানেন, এটি ছিল কিছু। আমি ভেবেছিলাম আমি মারা যাচ্ছি, আমি জানতাম না কি ঘটছে। তাদের সরাসরি শক্তি অস্ত্র দিয়ে আমাকে হয়রানি করা হয়। আমার আক্রমণগুলি এত গুরুতর যে আমি আমার শরীরের সর্বত্র ব্যথা পাই এবং আমি কিছু করতে পারি না। আমি কাজ করতে পারি না। আমাকে জাগানোর জন্য সরাসরি শক্তি অস্ত্র,
কখনো কখনো অনুভব করা হৃদয় দৌড়াচ্ছে। আমার মাথায়, চোখে ব্যক্তিগত এলাকায় আক্রমণ করা হয়। আজ সকালে আমি 2:30 নাগাদ এই বৈদ্যুতিক শক দিয়ে জেগে উঠেছিলাম। আমি কখনো কখনো 5 দিন ঘুমাই না। তারা আমাকে গোসলের সময় ফেলে দেয় এবং আমার কবজি ভেঙে দেয়। এটি একটি বৈদ্যুতিক শকের মতো ছিল, কিন্তু আপনাকে ফেলে দেয়। আমার হৃদয়, তারা আক্রমণ করে। তারা সবসময় আমার মাথায় আক্রমণ করে, আমার চোখের অংশ। তারা সাধারণত আমার শ্বাস প্রশ্বাসের জন্য যায় এবং আমার বুকের একটি এলাকা বা একটি পাশ ধাক্কা দিচ্ছে বা শুধু স্থির থাকছে এবং বাতাসের সাথে প্রসারিত হচ্ছে না। আমি পড়ে গেছি। মাইক্রোওয়েভ ব্যবহার করে রেডিওলজিক্যালি নির্দেশিত মাইক্রোওয়েভ বিম, নির্দেশিত শক্তি অস্ত্র দিয়ে কয়েকবার। আমি হাসপাতালে গিয়েছি। পোড়া নিয়ে 2 বার। এই অদৃশ্য আক্রমণগুলির পাশাপাশি লক্ষ্যবস্তু ব্যক্তিরা বাস্তব বিশ্বের নিপীড়নের অভিযোগ করে। এর মধ্যে স্টকিং, হয়রানি, রাস্তার থিয়েটার এবং ব্রেক ইনগুলির একটি প্রচারণা অন্তর্ভুক্ত থাকতে পারে, যা লক্ষ্যবস্তু ব্যক্তির কাছে খুব স্পষ্টভাবে ডিজাইন করা হয়েছে, কিন্তু তারা যাকে বলে তাদের কাছে পাগল বলে মনে হয়। গ্যাং স্টকিং শিকারকে লক্ষ্য করতে পারে যখনই তারা তাদের বাড়ি ছেড়ে যায়, যা মনে হয় একাধিক লোক জড়িত। এটি প্রায় কিছু ধরনের ট্রিগার ডিভাইস অন্তর্ভুক্ত করে। একাধিক লোক একই রঙের পোশাক পরা বা তাদের ফোন লক্ষ্যবস্তু ব্যক্তির দিকে ধরে রাখে যেন তারা চিত্রগ্রহণ করছে। রাস্তার থিয়েটারের সাথে, লোকেরা রাস্তায় শিকারদের কাছে ট্রিগার শব্দ বলার জন্য বা ভিড়ের জায়গায় একটি দৃশ্য তৈরি করার জন্য কাছে আসবে। শিকাররা বাড়িতে ব্রেক ইনের শিকার হতে পারে যেখানে কিছুই নেওয়া হয় না, কিন্তু জিনিসগুলি ক্ষতিগ্রস্ত হয়, যোগ করা হয় বা এমনভাবে সরানো হয় যা শিকারকে নিজেদের প্রশ্ন করতে বাধ্য করে। অনেক শিকার তাদের ডিভাইসের সাথে সমস্যার রিপোর্ট করে, যা কোনো কারণ ছাড়াই চালু হতে পারে বা হ্যাকার বলে মনে হয়। এই প্রোগ্রামের এই অংশটি মনে হয় শিকারকে এমনভাবে অনুভব করার জন্য ডিজাইন করা হয়েছে যেন বাইরের সবাই একটি সম্ভাব্য শত্রু যোদ্ধা, এবং পাল্টা তাদের সাথে কথা বলার জন্য কাউকে পাগল মনে করায়। এটি স্পষ্ট, যেখানে লোকেরা আপনাকে অনুসরণ করছে, আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে ভয় দেখাচ্ছে। আমি জানি যারা পিছু নেয় তারা আমার চারপাশে মজার কাজ করবে। আমি বাইরে যাব এবং তারা ক্যামেরা তাক করবে এবং ক্যামেরা আমাকে অনুসরণ করবে। আমি 3 বছর ধরে শুধু পায়ে পায়ে গ্যাং স্টকিংয়ের শিকার হচ্ছি। আমি অনেক ফ্ল্যাশ মবিং এবং গ্যাং স্টকিংয়ের সাথে মোকাবিলা করছি। আমাকে অনুসরণ করা হয়, আমাকে সবসময় নজরদারি করা হয়। আমার জন্য এটি নজরদারি দিয়ে শুরু হয়েছিল, এটাই আমি লক্ষ্য করেছিলাম। আমি এই প্রোগ্রাম সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু আমি ইন্টারনেট সার্চিং শুরু করেছিলাম এবং তখনই আমি গ্যাং স্টকিং সম্পর্কে জানতে শুরু করি। আমার লক্ষ্যবস্তু হওয়া শুরু হয়েছিল নভেম্বর 2023 সালে। তখনই আমার গ্যাং স্টকিং বেড়ে যায়। কাউন্টার ইন্টেলিজেন্স নজরদারি কৌশল, নজরদারি ভাঙ্গন কৌশলগুলি স্পষ্টভাবে ভাসমান বাক্স শৈলী নজরদারি এবং প্রকাশ্য নজরদারি, যেখানে তারা চায় মানুষ সম্পূর্ণরূপে সচেতন থাকুক যে তারা 24/7 পর্যবেক্ষণ করা হচ্ছে, অনুসরণ করা হচ্ছে এবং ট্যাগ করা হচ্ছে, এবং লোকেদের সমস্ত সময়ে তারা যেখানে যায়। আমার কিছু তথ্য আছে যা আমাকে শেয়ার করতে হবে এবং এটি করে আমি আমার জীবনকে বিপদে ফেলছি। আমি এ সম্পর্কে ভালো অনুভব করছি না। আমি খুবই অপরাধবোধ করছি, এ কারণেই আমি এটি শেয়ার করছি। কিন্তু একটি 3 অক্ষরের সংস্থা আছে, অক্ষরগুলি হলো I, A এবং C। আমি নিশ্চিত আপনি এটি গণনা করতে পারেন, এবং আমি নিশ্চিত আপনি জি স্টকার বা অনুসরণ করা হচ্ছে এই শব্দটি শুনেছেন। আমি সেই সংস্থার দ্বারা প্রতি মাসে $10,000 পাই লোকদের অনুসরণ করার জন্য। আমাকে শুধু প্রতিদিন একজনকে অনুসরণ করতে হয়, নিশ্চিত করতে হয় যে তারা আমাকে দেখে, একটি ভিডিও নিতে হয়, পাঠাতে হয়। আমার ফোনে একটি ট্র্যাকিং অ্যাপ আছে, আমি প্রতিদিন অন্তত 100 জনকে দেখতে পারি এবং আমি কাকে অনুসরণ করব তা বেছে নিতে পারি। আমাকে শুধু নিশ্চিত করতে হয় যে তারা আমাকে দেখে এবং ভিডিও পাঠায়। এটাই শুধু কিছু ভয়ঙ্কর কাজ করা। এটি শেয়ার করুন, এটি পছন্দ করুন, আপনার বন্ধুদের পাঠান। যদি আপনি কাউকে জি স্টকার হওয়ার জন্য পাগল বলেছিলেন, দুঃখিত বন্ধু, এটি সত্য। আপনার কাছে রাস্তার থিয়েটার আছে যারা শুধু ছোট ছোট কাজ করছে, তাই রাস্তায় আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য। যখন আমি আমার প্রার্থনা বলতাম, আমি কিছু নির্দিষ্ট কথা বলতাম, এবং তারপর একজন ব্যক্তি ঠিক আমার প্রার্থনায় যা বলছিলাম তা পুনরাবৃত্তি করত, যা আমার জন্য ব্যক্তিগত ছিল। এটি আমার মাথার ভিতরে ছিল। তাই আমি একটি অ্যামাজন ক্রয় করেছিলাম এবং আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি গোলাপি বা সবুজটি চাই, এবং আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং কেউ আমাকে সবুজটি নিতে বলল। এবং আমি ভাবলাম, কিভাবে, তুমি কে? আমি আমার গাড়ি প্রায়ই ভাঙচুর হতে দেখতাম, যতটা হওয়া উচিত তার চেয়ে বেশি, যেমন মাসে একবার। আমার কাজ গভীরভাবে আঁচড়ানো ছিল, আমার টেবিল, আমার কাঠের চেয়ারগুলি খোঁচানো ছিল, এবং এটি একটি নিয়মিত দৈনিক ঘটনা আমার বাড়িতে প্রতিদিনের প্রবেশের সাথে। এটি এমন জিনিস হবে যা আমাকে আমার বাস্তবতা নিয়ে সন্দেহ করতে বাধ্য করবে।
আমি বলতে চাই, এটি সত্যিই আপনাকে এমন একটি অবস্থায় ফেলে দেয় যেখানে আপনি সবকিছু নিয়ে ক্রমাগত প্রশ্ন করছেন এবং আপনি সত্যিই জিনিসগুলি একইভাবে দেখেন না এবং আপনি সত্যিই কাউকে বিশ্বাস করতে পারেন না। এটি আপনাকে বিশ্বাসের সমস্যা দেয় এবং আপনি কাউকে বিশ্বাস করেন না। আপনি কখনো কখনো মনে করেন যে সবাই আপনার বিরুদ্ধে, কিন্তু এটি এমন নয়। 3টি বিভাগের প্রধান লক্ষ্য হল শিকারকে তীব্রভাবে সচেতন করা যে তাদের চিন্তাভাবনা দূর থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কণ্ঠগুলি চিন্তাভাবনার প্রতিক্রিয়া জানায়, ইলেকট্রনিক হয়রানি চিন্তাভাবনার প্রতিক্রিয়া জানায় এবং গ্যাং স্টকাররা প্রায়শই শিকারদের গন্তব্যে অপেক্ষা করছে বলে মনে হয়। এটি অনেক শিকারকে বিশ্বাস করতে বাধ্য করে যে তাদের অজান্তে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের উপর ন্যানোটেকনোলজি স্থাপন করা হয়েছে। কিন্তু কিছু শিকার বিশ্বাস করে যে এটি সব বেতারভাবে করা হচ্ছে। যদি তাই হয়, তাহলে প্রশ্ন ওঠে, তারা কি ইতিমধ্যেই এই প্রযুক্তি দিয়ে সবার মন পড়তে পারে? একটি বিষয় নিশ্চিত, এই প্রোগ্রামটি তার শিকারদের উপর একটি ভারী প্রভাব ফেলে। এই অস্ত্রের ক্ষমতাগুলি বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনাতে পারে, কিন্তু শিকারদের জন্য ফলাফল কল্পকাহিনী থেকে অনেক দূরে। খুব দ্রুত, তাদের জীবন একটি জীবন্ত নরকে পরিণত হয় যেখান থেকে কোন পালানোর উপায় নেই, কোন গোপনীয়তা নেই এবং কোন চিন্তার জায়গা নেই। শারীরিক এবং মানসিক নির্যাতনের পটভূমির বিরুদ্ধে তাদের জীবনের বছরগুলি চুরি হয়ে যায়, তাদের ঘনিষ্ঠ সম্পর্কগুলি ভেঙে যায় এবং অনেকেই বেকার এবং গৃহহীন হয়ে পড়ে। একটি উল্লেখযোগ্য সংখ্যা তাদের নিজস্ব জীবন নেয়। আমি বিশ্বাস করি এটি আমার জীবনের উপর একটি পূর্ণ স্পেকট্রাম আক্রমণ। আক্রমণগুলি মন খেলা, মূলত আমাকে রাস্তায় ঠেলে দেওয়ার জন্য। যদি আপনি চান, আপনাকে একজন ব্যক্তি হিসাবে ধ্বংস করার জন্য, আপনাকে আপনার নিজের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন করার জন্য, কারণ সবাই আপনাকে বলবে যে এটি আপনার সাথে ঘটছে না যখন প্রকৃতপক্ষে আপনি জানেন। প্রথম বছরটি বেশিরভাগ টিআইদের জন্য একটি সমালোচনামূলক সময়কাল। আমাদের সদস্যদের প্রায় 14% গত 12 মাসের মধ্যে কোনো সময় গৃহহীন ছিল। জাতীয় গড়ের সাথে তুলনা করুন, পরিসংখ্যানগুলি নাটকীয় যখন আপনি মানুষের জীবনের উপর প্রভাব দেখেন। আমি আমার চাকরি হারিয়েছি, আমি আমার বাড়ি বিক্রি করতে হয়েছিল, আমাকে পরিবারের সাথে থাকতে হয়েছিল কারণ আমি একা বসবাস করতে নিরাপদ বোধ করি না। এটি আমার শেষ চাকরির পর থেকে গৃহহীনতা ছিল। তাহলে আপনি এখন গৃহহীন? হ্যাঁ। 2 বছর আগে আমার একটি দুর্দান্ত চাকরি ছিল, আমার একটি দুর্দান্ত বাড়ি, পরিবার এবং সবকিছু ছিল। আমি বর্তমানে গৃহহীন কারণ পরিস্থিতির কারণে। এবং এটাই তারা চায়, আপনাকে এমন একটি অবস্থানে ফেলে দেওয়া যেখানে আপনি ক্ষমতাহীন। এবং হ্যাঁ, এটাই তারা চায়। আমি আমার গাড়ি হারিয়েছি, আমি আমার চাকরি হারিয়েছি এবং আমি আমার বাড়ি হারিয়েছি একসাথে। এটি আমাকে সরাসরি গৃহহীনতায় ঠেলে দিয়েছে। তাই এখন আমি গৃহহীন। শুরুতে এটি প্রায় আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ধ্বংস করে দিয়েছিল। তাই আমি আমার পরিবারের সদস্যদের বলেছিলাম, তাদের সাথে কথা বলেছিলাম, তারা এটি নিয়ে খুব অস্বস্তিতে ছিল, আমিও ছিলাম। পরিবারের সাথে এটি খুব কঠিন, আপনি জানেন, কিছু বিশ্বাস করে এবং কিছু করে না, এবং বন্ধুরাও তাই আপনি জানেন, আপনি খুব নিচু বোধ করেন যখন আপনি করেন না, মানুষ আপনাকে বিশ্বাস করে না। আমার বন্ধুরা আমার সাথে কথা বলছে না, আমার পরিবার আমাকে সন্দেহ করে, কেউ আমাকে বিশ্বাস করে না, তারা শুধু বলে তোমার সাহায্য দরকার, মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নাও। প্রথম রাতে আমি গিয়েছিলাম, আপনি জানেন, তারা বলে আমাকে বলুন কি হচ্ছে, এবং তাই আমি তাদের বলেছিলাম। সে বলল, হ্যাঁ, হ্যালুসিনেটিং, আপনি জানেন। এবং সেই রাতেই তারা আমাকে ওষুধ দিতে শুরু করলো। এটি একটি পূর্বনির্ধারিত সিদ্ধান্ত যে আপনি সেখানে যান এবং আপনি তাদের বলুন আপনার সাথে কি ঘটছে, এবং আপনি সেই নির্ণয় পান আপনি মানসিক অসুস্থতা আছে কিনা। আমাকে ডাক্তার দেখাতে বলবেন না, আমি তা করেছি, আমার মাথার স্ক্যান হয়েছে, আমার সবকিছু হয়েছে। তারা আমার মধ্যে কিছু ভুল খুঁজে পায় না, এবং তারা শুধু মনে করে আপনি মানসিক, এবং পুলিশও একই। তারা বেশ ভালো, তারা অভদ্র নয় বা কিছু নয়, কিন্তু আপনি দেখতে পারেন তারা কি ভাবছে। আমার ডাক্তার, যাকে আমি 20 বছর ধরে দেখছি, জানতো যে আমি মানসিকভাবে অসুস্থ নই। আপনি যদি 40-এর বেশি হন, আপনি হঠাৎ করে স্কিজোফ্রেনিক হয়ে যাবেন না, এবং সে আমাকে এত বছর ধরে চিনত। তাই আমি খুব ভাগ্যবান। রোগীরা আমার অফিসে এসে বলছিলেন, প্রিস্টার, আমি কোনো কারণ ছাড়াই ত্বকের পোড়া অনুভব করতে শুরু করেছি, বিশেষ করে মুখে, হাতে। তারা বলছিলেন যে তারা কণ্ঠস্বর শুনছেন। হ্যাঁ, আমি তখনই বুঝতে শুরু করেছিলাম যে কিছু একটা ঘটছে যা আমি একজন চিকিৎসক হিসেবে চিকিৎসা করতে জানি না। তাই আমাদের খুঁজে বের করতে হবে কি ঘটছে। সমস্যা আমাদের নয়,
এটি সেই লোকেরা যারা আমাদের লক্ষ্য করছে কারণ তারা বিশ্বাস করে যে তাদের কারো জীবন নিয়ন্ত্রণ করার জন্য কিছু ঈশ্বরের মতো ক্ষমতা রয়েছে। এটি আপনার পুরো জীবনকে এলোমেলো করে দেয়। আমার পুরো জীবন এমন যে আমার কোনো জীবন নেই, আপনি জানেন, এবং এটি 20 বছর ধরে চলছে। থামেনি, কোনো বিরতি নেই, কোনো ছুটির দিন নেই, কোনো ছুটির দিন নেই, তারা কোনো ছুটির দিন নেয় না। এখন আমি এটি 12 বছর ধরে পেয়েছি, এবং এটি শুরু হওয়ার মতোই, আমি সত্যিই কখনো বিরতি পাইনি। যেদিন এটি শুরু হয়েছিল, এটি কখনো থামেনি। এটি আমার জীবন ধ্বংস করেছে। আনন্দ খুঁজে পাওয়া কঠিন। আপনি এই অবস্থানে না থাকলে আপনি সত্যিই বুঝতে পারবেন না এটি কি এবং কিভাবে এটি আপনার জীবনকে প্রতিটি উপায়ে ধ্বংস করে। শুধুমাত্র ঈশ্বরের কৃপায় আমি আমার নিজের জীবন না নেওয়ার জন্য সাহায্য পেয়েছি। এটি আমাকে অনেক অনেক বছর লেগেছে। 7 বছরের হয়রানি, ইলেকট্রনিক হয়রানি। আমাকে 5 বছর লেগেছিল কি ঘটছে তা খুঁজে বের করতে। আপনি জ্ঞান পান, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জন করা এবং তারা যে প্রযুক্তি এবং নির্যাতন কৌশল ব্যবহার করে তা শেখা। আমার মানে আমি MI6 বা কিছু একটা কল করেছিলাম। আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু তারা শুধু বলেছিল তারা খারাপ ছিল না। তারা শুধু বলেছিল যদি পারেন কিছু প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করুন। আপনি জানেন, এবং এটি কঠিন। আপনি এটি দেখতে পারবেন না, আপনি এটি অনুভব করতে পারেন। আমার ঈশ্বর, আপনি এটি অনুভব করতে পারেন। প্রথম বছরের সময়টি এমন একটি সময় যা দুর্ভাগ্যবশত আমরা অনেক আত্মহত্যা দেখি। আমরা একটি খুব অন্ধকার জায়গায় বাস করি। তারা চায় আপনি দুঃখিত থাকুন, তারা চায় আপনি আশাহীন বোধ করুন, তারা চায় আপনি দুঃখিত বোধ করুন, এবং তারা চায় আপনি আত্মহত্যা করুন। আপনি যদি আত্মহত্যা করেন, আপনি তাদের জিততে দেন। শুধু একটি সারসংক্ষেপ, এটি আপনার জীবনে কি করেছে? এটি ধ্বংস করেছে। এটি ভাবতে বিরক্তিকর যে এই কারণে লোকেরা আত্মহত্যা করছে। এই প্রোগ্রামের মিডিয়া কভারেজটি অবজ্ঞাসূচক এবং ব্যঙ্গাত্মক হয়েছে। কিছু প্রকাশনা এমনকি কণ্ঠস্বর শোনাকে স্বাভাবিক করার চেষ্টা করেছে। ইলেকট্রনিক হয়রানির উপর উইকিপিডিয়া পৃষ্ঠায় বিভ্রম এবং সাইকোসিসের মতো বাক্যাংশ অন্তর্ভুক্ত রয়েছে। এই উপহাস সত্ত্বেও কিছু উপসর্গ হাভানা সিন্ড্রোমের সাথে মিলে যায়, রহস্যময় অসুস্থতা যা অস্বাভাবিক স্বাস্থ্য ঘটনার নামেও পরিচিত। যখন হাভানা সিন্ড্রোম প্রথম 2016 সালে শিরোনামে আসে, প্রাথমিক CNN রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে ভুক্তভোগীরা কণ্ঠস্বর শুনেছেন। এটি শুধু একটি খুব বিরক্তিকর, উচ্চ পিচ শব্দ নয়, তবে এমনকি কণ্ঠস্বর বা একটি বার্তা থাকতে পারে, একটি অবিরাম বার্তা যা লোকেরা এই শব্দ দ্বারা ভুক্তভোগী হয়েছে। আপনি জানেন, এই ধরনের বার্তা এটি থেকে আসছে। অনেকেই বিশ্বাস করেন এই আক্রমণগুলি অস্ত্রায়িত নিউরোটেকনোলজি এবং নির্দেশিত শক্তি অস্ত্র থেকে আসে। পালসড মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিগুলি হাভানা সিন্ড্রোমের সম্ভাব্য অপরাধীদের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এনবিসি নিউজের তদন্ত, ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি, দ্য ভয়েসেস অফ হাভানা সিন্ড্রোম, একই সিদ্ধান্তে পৌঁছেছে। কমিটি অনুভব করেছিল যে এই তীব্র উপসর্গগুলি একটি নির্দেশিত রেডিও ফ্রিকোয়েন্সি শক্তি আক্রমণের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ এবং সম্ভাব্য সম্পর্কিত প্রক্রিয়াগুলি অন্বেষণ করেছে। আমরা 4টি সম্ভাব্য প্রক্রিয়া দেখেছি, কিন্তু একটি নিয়ে এসেছি যা আমরা সবচেয়ে সম্ভাব্য মনে করেছি, এবং তা ছিল পালসড মাইক্রোওয়েভ শক্তি। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের প্রতিবেদনটি সত্যিই সহায়ক ছিল বলে, হ্যাঁ, এটি আমাদের বিশ্বাস যে এগুলি নির্দেশিত শক্তি আক্রমণ, যা তারা বাস্তব এবং যে তারা কারো দ্বারা, একটি রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়েছিল যার এই ধরনের প্রযুক্তি রয়েছে। নিউরো অস্ত্রের ধারণা, অপ্রাণঘাতী নির্দেশিত ফ্রিকোয়েন্সি যা জ্ঞানকে প্রভাবিত করার জন্য ডিজাইন করা হয়েছে, নতুন নয়। মাইক্রোওয়েভ কি আমাদের চিন্তাগুলিকে সেলফোন সংকেতের মতো সহজে পড়তে দেয়, নাকি জনসংখ্যাকে চিপ করার জন্য একটি গোপন পরিকল্পনা চলছে? এই অস্ত্রের অনেক ভুক্তভোগী বিশ্বাস করেন যে তারা তাদের অজান্তেই চিপট হয়েছে,
এবং ওবামা প্রশাসনের ব্রেইন ইনিশিয়েটিভের জন্য ধন্যবাদ, মস্তিষ্কে প্রযুক্তি প্রবেশ করানো আগের চেয়ে সহজ হয়ে গেছে। 2022 সালে মার্কিন উন্নত গবেষণা প্রকল্প সংস্থা বা ডারপা তার এনকিউবট প্রোগ্রামের কাজ শেষ করেছে। এনকিউবট মুখ, নাক বা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করতে সক্ষম সার্জিক্যাল ন্যানোটেকনোলজি তৈরি করতে চেয়েছিল এবং একবার ভিতরে গেলে মস্তিষ্কে স্থানান্তরিত হয়, যেখানে তারা সেন্সর এবং ট্রান্সমিটার হয়ে যায়। এর ক্ষমতাগুলির মধ্যে একটি ধরনের মন নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। 2009 সালে হলিউড প্রযোজক অ্যারন রুশো তার চলচ্চিত্র ট্রেডিং প্লেসেসের জন্য বিখ্যাত একটি অসাধারণ দাবি করেছিলেন। আমি রকফেলারকে একজন মহিলা অ্যাটর্নির মাধ্যমে জানতাম, যিনি একদিন আমাকে ফোন করে বললেন, রকফেলারদের একজন আপনাকে দেখতে চায়, এবং আমি তার সাথে দেখা করলাম এবং আমি তাকে পছন্দ করতাম। এবং তিনি খুব খুব স্মার্ট মানুষ ছিলেন। আমি তাকে বলতাম, আপনার কাছে পৃথিবীর সমস্ত টাকা আছে যা আপনার প্রয়োজন, আপনার কাছে সমস্ত ক্ষমতা আছে যা আপনার প্রয়োজন, এর মানে কি? আপনি জানেন শেষ লক্ষ্য কি? এবং তিনি বললেন, শেষ লক্ষ্য হলো সবাইকে চিপট করা, পুরো সমাজকে নিয়ন্ত্রণ করা, ব্যাংকারদের, অভিজাত মানুষদের, আপনি জানেন, ব্যাংকারদের এবং কিছু গভর্নরদের বিশ্ব নিয়ন্ত্রণ করা। পেনসিলভানিয়ার প্রাক্তন কংগ্রেসম্যান এবং সশস্ত্র পরিষেবা কমিটি এবং হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রাক্তন সহ সভাপতি কার্ট ওয়েলডন সম্প্রতি দ্য করবেট রিপোর্টকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য সরকার মন নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত শক্তি অস্ত্রের উপর কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ এখন নির্দেশিত শক্তি অস্ত্র ব্যবহার করছে, শুধু বস্তুগত জিনিসগুলি ভেঙে ফেলার জন্য নয়, বরং মানব মস্তিষ্ককে প্রভাবিত করার জন্য। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার সবচেয়ে বড় উদ্বেগ, এবং তারা এখনই এটি সম্পর্কে সচেতন নয়, আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশে মানব মস্তিষ্কে ঢুকে তাদের মন, তাদের কর্ম নিয়ন্ত্রণ করার জন্য তরঙ্গ প্যাটার্নের ব্যবহার নিয়ে কাজ চলছে। এটি ঘটতে বাধা দেওয়ার কোনো ক্ষমতা ছাড়াই। এশিয়া থেকে একটি এনটিডি রিপোর্ট সম্প্রতি চীনের সিনহুয়ার মন্তব্যগুলিকে হাইলাইট করেছে, যারা রিপোর্ট করেছে যে চীনা কমিউনিস্ট পার্টি মন নিয়ন্ত্রণ প্রযুক্তিতে ব্যাপকভাবে বিনিয়োগ করছে এবং এটি অর্জনের জন্য একটি বিষয়কে চিপট করার প্রয়োজন নেই। সিসিপি মন নিয়ন্ত্রণকে অস্ত্রায়িত করার ইচ্ছা লুকায়নি। শাসনামলের মিডিয়া মুখপাত্র সিনহুয়া গত বছর একটি নিবন্ধ পুনর্মুদ্রণ করেছিল যা প্রযুক্তির সামরিক এবং যুদ্ধকালীন মূল্যকে উচ্চ প্রশংসা করেছিল। নিবন্ধটি বলে যে মন নিয়ন্ত্রণ অস্ত্রের উদ্দেশ্য শত্রুর মাংসের ধ্বংস নয়, বরং তার ইচ্ছার ধ্বংস। এটি আরও বলে যে নতুন প্রযুক্তির জন্য মানব মস্তিষ্কে একটি চিপ প্রয়োজন হয় না, পরিবর্তে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, আলো, শব্দ তরঙ্গ, গন্ধ, অন্যান্য জিনিসগুলির মধ্যে ব্যবহার করা যেতে পারে। প্রখ্যাত স্নায়ুবিজ্ঞানী এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জেমস জিওর্ডানো আমাদের নিশ্চিত করেছেন যে মস্তিষ্ককে প্রভাবিত করার জন্য নির্দেশিত শক্তিগুলি ক্রমবর্ধমানভাবে ব্যবহার করা হচ্ছে। আপনি যদি নির্দেশযোগ্য শক্তির মতো জিনিসগুলি দেখেন, এটি সোনিক শক্তি, ইনফ্রাসাউন্ড বা আল্ট্রাসাউন্ড, দ্রুত পালসার মাইক্রোওয়েভ, তবে এই জিনিসগুলি প্রথমত নির্দেশযোগ্য। দ্বিতীয়ত, এগুলি আপেক্ষিক গোপনীয়তা, যদি না গোপন ক্ষমতা সহ ব্যবহার করা যেতে পারে। 2012 সালে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল যে রাশিয়া একটি মাইন্ড কন্ট্রোল জম্বি গান তৈরি করছে যা 1 দশকের মধ্যে প্রস্তুত হবে। এর আগে 2001 সালে প্রেসিডেন্ট পুতিন রাশিয়া ইলেকট্রোম্যাগনেটিক, ইনফ্রাসাউন্ড এবং অন্যান্য সাইকোট্রনিক অস্ত্র ব্যবহার করা অবৈধ করেছিলেন। 1994 সালে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছিল যে এফবিআই রাশিয়ায় তৈরি একটি মাইন্ড কন্ট্রোল মেশিন ধর্মীয় সেক্ট ব্রাঞ্চ ডেভিডিয়ানদের উপর ব্যবহার করার কথা বিবেচনা করছিল। এবং 2007 সালে ওয়্যার্ড রিপোর্ট করেছিল যে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ মস্কো ভিত্তিক একটি মাইন্ড কন্ট্রোল ল্যাবকে তার সফটওয়্যার ব্যবহারের জন্য নিয়োগ করেছিল, যা নাকি অবচেতন মন পড়তে এবং আচরণ পরিবর্তন করতে পারে। হাভানা সিন্ড্রোমের প্রথম রিপোর্ট হওয়া ঘটনার 8 বছর পর কাউন্টার টেরোরিজম আইন প্রয়োগ এবং গোয়েন্দা উপকমিটি অস্বাভাবিক স্বাস্থ্য ঘটনার উপর একটি প্রকাশ্য শুনানিতে এই অস্ত্রগুলি পরীক্ষা করে। ভুক্তভোগীরা শুধু নিঃস্বার্থ জনসেবক নয়, তাদের স্ত্রী, সন্তান, এমনকি শিশু এবং পোষা প্রাণীও। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ সিস্টেম অস্ত্র যা শত্রুকে সময়ের সাথে দুর্বল, ভীত বা হত্যা করার ক্ষমতা থাকতে পারে এবং প্রমাণ ছাড়াই। 2012 সালের গোয়েন্দা তথ্য নির্দেশ করে যে এই অস্ত্রটি একটি লক্ষ্যবস্তুর বাসস্থানকে মাইক্রোওয়েভে স্নান করার জন্য ডিজাইন করা হয়েছে, যার ফলে অনেক শারীরিক প্রভাব পড়ে, যার মধ্যে একটি ক্ষতিগ্রস্ত স্নায়ুতন্ত্র রয়েছে।
আমি নিশ্চিত যে শ্রেণীবদ্ধ ক্ষেত্রে বিদ্যমান প্রমাণগুলি সরাসরি ফেডারেল সংস্থাগুলির দ্বারা প্রকাশিত জনসাধারণের সিদ্ধান্তের সাথে বিরোধিতা করে এইচআইগুলির উৎস, কারণ এবং পরিধি সম্পর্কে। প্রাক্তন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল গ্রেগ অ্যাডগ্রিন পরে 60 মিনিটে কথা বলেছিলেন এবং বলেছিলেন, পেন্টাগন অনেক তদন্ত বন্ধ করে দিয়েছিল এবং একটি নীরব এবং অদৃশ্য অস্ত্রের জন্য অপ্রাপ্তিযোগ্য প্রমাণের দাবি করেছিল। গ্রেগ অ্যাডগ্রিন, যিনি সামরিক তদন্ত পরিচালনা করেছিলেন, আমাদের বলেছিলেন যে তার পেন্টাগনের সমর্থন ছিল, কিন্তু প্রমাণের জন্য 12টি অসম্ভবভাবে উচ্চ ছিল। আমি মনে করি এটি এত উচ্চ ছিল কারণ আমরা, একটি দেশ এবং সরকার হিসাবে, কিছু খুব কঠিন সত্যের মুখোমুখি হতে চাইনি। এবং সেগুলি কি? আমরা কি আমেরিকাকে সুরক্ষিত করতে পারি? এগুলি কি বিশাল পাল্টা গোয়েন্দা ব্যর্থতা? আমরা কি আমেরিকান মাটি এবং আমাদের মানুষকে আমেরিকান মাটিতে রক্ষা করতে পারি? আমরা কি আক্রমণের শিকার হচ্ছি? এবং যদি আমরা আক্রমণের শিকার হই, তবে তা কি যুদ্ধের কাজ? এগুলি প্রথম উচ্চ প্রোফাইল ব্যক্তিরা নয় যারা কথা বলেছে। লস অ্যাঞ্জেলেসে এফবিআই এর প্রাক্তন প্রধান টেড গুন্ডারসন গ্যাংস্টকিং সম্পর্কে কথা বলা প্রথম উচ্চ প্রোফাইল নামগুলির মধ্যে একজন ছিলেন। মাইক বেক, একজন প্রাক্তন এনএসএ গুপ্তচর, নিশ্চিত যে তার পার্কিনসন রোগ ইলেকট্রনিক হয়রানির কারণে হয়েছিল। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটিশ কারাগারে থাকাকালীন কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন বলে জানা গেছে। প্রাক্তন রেথিয়ন কর্মচারী এরিক হেকারও সম্প্রতি প্রকাশ্যে এসেছেন। আমি 2010 সালের নভেম্বর থেকে 2011 সালের নভেম্বর পর্যন্ত দক্ষিণ মেরু স্টেশনে 1 বছর কাটিয়েছি, এবং সেই অভিজ্ঞতায় আমি যা এখন জানি তা হল বৈজ্ঞানিক পরীক্ষার মিথ্যা ছদ্মবেশে পরিচালিত শক্তি অস্ত্র ব্যবস্থা। আমি হাভানা সিন্ড্রোম লক্ষণ তালিকায় সাধারণত উল্লেখ করা লক্ষণগুলির ভুক্তভোগী। এটি যৌক্তিক এবং যুক্তিযুক্ত যে, আপনি জানেন, এই কর্পোরেশনগুলি, তাদের কাছে উচ্চতর প্রযুক্তি থাকার কিছুই নেই যা তারা বাজারে আনছে না। বিশ্বব্যাপী অনেক হাজার মানুষ একই ধরনের লক্ষণ ভোগ করছে। তারা মিডিয়া দ্বারা উপহাসিত হয়, সরকার দ্বারা উপেক্ষা করা হয় এবং তাদের মানসিক স্বাস্থ্য তাদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটি পরিবর্তন করার জন্য একটি সংস্থা লড়াই করছে। 2017 সালে প্রতিষ্ঠিত টার্গেটেড জাস্টিস একটি মানবাধিকার সংস্থা যা বহিরাগত নিউরোটেকনোলজির অস্ত্রায়ন এবং তারা যা বলে তা আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে সরকারের অস্ত্রায়ন বন্ধ করার জন্য নিবেদিত। রিচার্ড লাইটহাউস এবং আনা টলেডো ওয়াশিংটন ডিসিতে তাদের সর্বশেষ লক্ষ্যযুক্ত কর্ম, এই অস্ত্রের শিকারদের জন্য একটি চলমান মিটআপ এবং প্রতিবাদ আয়োজন করতে এসেছেন। এই অস্ত্রের উভয় ভুক্তভোগী, আনা এবং রিচার্ড ফেডারেল কর্মচারীদের সাথে সচেতনতা বাড়াতে এবং আশা করি কংগ্রেস সদস্যদের সাথে বৈঠক নিশ্চিত করতে মার্কিন ক্যাপিটল এবং এর আশেপাশে 1 সপ্তাহের কার্যক্রম পরিকল্পনা করছেন। টার্গেটেড জাস্টিসের আগে ওয়াশিংটন ডিসিতে এসেছে। আমরা সমাবেশ করেছি। এই বছর আমাদের অনেক বড় দর্শক ছিল এবং এটি কি ঘটছে তা জানাতে এবং আরও এক্সপোজার পেতে মূল চাবিকাঠি ছিল। টার্গেটেড জাস্টিসে আমাদের একটি মিশন বিবৃতি রয়েছে যা মূলত 3টি শাখা। এটি প্রকাশ করে, এই নৃশংসতাগুলি প্রকাশ করে, জনসাধারণ এবং আইন প্রণেতাদের শিক্ষিত করে এবং প্রোগ্রামটি বন্ধ করে দেয়। আমরা ডিসিতে এই সপ্তাহান্তে স্বাধীনতার পক্ষে সমর্থন করছি। এটি টার্গেটেড জাস্টিসের সাথে অতদন্ত বিষয়গুলিকে উপস্থাপন করছে এবং এই লক্ষ্যযুক্ত প্রোগ্রামটি শেষ করার আশা করছে। দয়া করে, যাই লাগুক না কেন, এই দেশে নিরপরাধ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা বন্ধ করুন। বেশিরভাগ মানুষই শুধু দেশপ্রেমিক, রক্ষণশীল মানুষ যারা লক্ষ্যবস্তু হয়েছে। ডিএইচএসের $110 বিলিয়ন বাজেট রয়েছে এবং র্যান্ড পল বলেছিলেন, ঠিক আছে, আমরা এই কিছু চুক্তি এবং এই কিছু সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করেছি এবং তারা এমনকি বলতে পারেনি যে তারা কি সম্পর্কে ছিল। অবশ্যই কারণ তারা জানত না তা নয়, তারা আপনাকে বলতে চায়নি কারণ তারা অবৈধ।
কারণ তারা হয়রানি, কারণ তারা সংগঠিত স্টকিং। আপনি জানেন, কংগ্রেসের লোকেরা যারা বলার কথা, 1 মিনিট অপেক্ষা করুন, আপনি এই সমস্ত অর্থ কি ব্যয় করছেন, কিন্তু একেবারেই কোন নজরদারি নেই। নিরপরাধ মানুষদের একটি সন্ত্রাসী স্ক্রিনিং ডাটাবেস ওয়াচ তালিকায় রাখা হচ্ছে, গোপন বিভাগ 3 এবং 4, এগুলি অতদন্ত বিষয়, সবাই। এর মানে তারা অপরাধী নয়, তারা নিরপরাধ মানুষ। অনেক মানুষ মাইক্রোওয়েভ করা হচ্ছে, ছোট শিশুরা মাইক্রোওয়েভ করা হচ্ছে। এই নির্দেশিত শক্তি অস্ত্র আক্রমণে মানুষ মারা যাচ্ছে, যা তাদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এটি বাস্তব, এবং এটি ঘটছে, এবং মানুষকে জাগতে হবে। আমি এই প্রোগ্রামটি বন্ধ করতে টার্গেটেড জাস্টিসের সাথে এখানে থাকতে পেরে উত্তেজিত। এটি আমাদের জন্য একটি ন্যায়বিচার যারা অনেক দিন ধরে নির্যাতনের শিকার হয়েছে। হাভানা অ্যাক্ট 2021-এ বেসামরিক নাগরিকদের অন্তর্ভুক্ত করুন, কারণ হাভানা সিনড্রোম বৈষম্য করে না। এফবিআই এবং ডিওজে, তারা প্রোগ্রামের একটি বড় অংশ। আমি সত্যিই বিশ্বাস করি শীর্ষে থাকা লোকেরা জানে না নিচের স্তরে কি ঘটছে। আমাদের তাদের বলতে হবে কি ঘটছে, তারা জানে না। তাই যদি পুরো সংস্থা জড়িত না হয়, তবে এটি দুষ্টু উপাদানগুলি যারা গোপনীয়তার শপথ করেছে, যারা তাদের বসকেও বলবে না তারা কি করছে। একটি সাম্প্রতিক শুনানিতে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছিলেন যে এফবিআই এর কোনো অংশ নিরপরাধ আমেরিকানদের লক্ষ্যবস্তু করছে না। পরিচালক: হ্যাঁ বা না, এফবিআই এখনো স্কুল বোর্ডের বৈঠকে অভিভাবকদের গুপ্তচর বৃত্তি করছে? না স্যার। এফবিআই এখনো ক্যাথলিকদের লক্ষ্যবস্তু করছে? না স্যার। এফবিআই এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের উপর গুপ্তচর বৃত্তি করছে? আমি মনে করি না। এফবিআই এখনো আমেরিকানদের সেন্সর করছে? না স্যার। এফবিআই এখনো আমেরিকানদের ক্যাবেলার দোকানে কেনাকাটা করা বা বাইবেল কেনার জন্য লক্ষ্যবস্তু করছে? কেউ তাদের বিশ্বাসের জন্য লক্ষ্যবস্তু নয়। এফবিআই এখনো প্রো লাইফ আমেরিকানদের লক্ষ্যবস্তু করছে? কেউ তাদের বিশ্বাসের জন্য কাউকে লক্ষ্যবস্তু করছে না। তাহলে মানুষ কিভাবে এই প্রোগ্রামে শেষ হয়? আমরা নিশ্চিত নই যে এর একটি ভালো কারণ বা বৈধ কারণ রয়েছে, তাই মনে হচ্ছে কিছু মানুষ কেবল এলোমেলোভাবে বেছে নেওয়া হয়েছে। আরও সাধারণ হলো হুইসেল ব্লোয়ার, লোকেরা যারা কাউকে রাগান্বিত করে, যারা জানে যে একটি সন্ত্রাসী স্ক্রিনিং ডাটাবেস রয়েছে এবং কিভাবে একটি মনোনয়ন ঘটাতে হয় তা জানে। আমি আগে নেব্রাস্কার গ্রামীণ এলাকায় থাকতাম, এবং আমি সেখানে কিছু অপরাধমূলক কার্যকলাপ লক্ষ্য করতে শুরু করি। অবশ্যই আমি এটি পুলিশকে রিপোর্ট করেছি, তারা কখনো কিছু দেখেনি এবং আমি রিপোর্ট করতে থাকলাম। যারা সেখানে কাজ করছিল তারা বুঝতে পেরেছিল যে আমি ফোন করছিলাম। আমার জীবন স্বাভাবিক থেকে অসমান বিরক্তিকর থেকে রাতারাতি সত্যিই ভয়ঙ্কর হয়ে গেল। আমি ঘুমের অভাবে ছিলাম এবং আমি ভীত ছিলাম। আমার অনেক সময় লেগেছিল বুঝতে কি ঘটছে। আমি একজন হুইসেল ব্লোয়ার, এটা সত্যিই আমার জীবন ধ্বংস করে দিয়েছে, সত্যিই। আমার লক্ষ্যবস্তু হওয়া শুরু হয়েছিল হুইসেল ব্লোয়ার হওয়ার পর। এটা একেবারে ভয়ঙ্কর ছিল। আমি ভেবেছিলাম তারা আমার জীবন নিয়ে নেবে। আমার লক্ষ্যবস্তু হওয়া শুরু হয়েছিল যখন আমি ব্রিটিশ রাজতন্ত্র সম্পর্কে কিছু রিটুইট করেছিলাম। তার পরপরই আমি রাস্তায় 2 সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির দ্বারা সহিংসভাবে আক্রমণ করা হয়েছিলাম এবং আমাকে সেলাই করতে হয়েছিল। আমি হাসপাতালে গিয়েছিলাম। সেলাই করার পর যখন আমি ফিরে এলাম, দরজা বন্ধ করার মুহূর্তে একটি নক ছিল এবং এটি একটি সুপরিচিত ব্রিটিশ গৃহহীন দাতব্য সংস্থার একজন দাতব্য কর্মী ছিল। আমি ভেবেছিলাম সে আমাকে পিচ দেবে। খুব দ্রুত সে আমাকে বলতে শুরু করল তারা তাদের রাজকীয় পৃষ্ঠপোষক নিয়ে কতটা গর্বিত। তখন আমার মস্তিষ্ক 2টি ঘটনার সাথে সংযোগ করল এবং আমি উপরে তাকালাম। সে আমার চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, যেন বলতে চাই তোমাকে সতর্ক করা হয়েছে। তখন সে তার পিচ শেষ না করেই চলে গেল। তার পরপরই আমার গ্যাং স্টকিং শুরু হয়েছিল। আমি যেখানেই যেতাম আমাকে অনুসরণ করা হতো। লোকেরা আমাকে মুদিখানা কিনতে, আমার কুকুর হাঁটাতে ভিডিও করত। এটা খুব বেশি হয়ে গিয়েছিল, তাই আমি শহর পরিবর্তন করেছিলাম, কিন্তু স্টকিং আমাকে সেখানে অনুসরণ করেছিল। তার কিছুদিন পর আমার ইলেকট্রনিক হয়রানি শুরু হয়েছিল এবং তখনই দুঃস্বপ্ন সত্যিই শুরু হয়েছিল। আমার মনে হয় ব্রিটেনে আমাদের একটি খুব গুরুতর সমস্যা আছে। আমার মনে হয় ক্ষমতার অপব্যবহার চলছে, এবং আমার মনে হয় মানুষকে এ সম্পর্কে সচেতন করা দরকার, কারণ এটি যে কারো জন্য আসতে পারে। টার্গেটেড জাস্টিস বিশ্বাস করে যে ব্যক্তিদের এই প্রোগ্রামে টেরোরিস্ট স্ক্রিনিং ডাটাবেসের মাধ্যমে রাখা হয়, কোড 3 এবং 4 পরিচালনা করে। এই সিস্টেমটি 2003 সালে প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারা বিশ্বাস করে যে ফরেন ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স অ্যাক্টের সেকশন 702 এই প্রোগ্রামের কিছু কার্যকলাপকে সক্ষম করে। আমরা সেই চুক্তিগুলি চিহ্নিত করেছি যা ব্যবহার করা হয়েছিল,
অবৈধ চুক্তি আমি যোগ করতে পারি, যা স্টেট ডিপার্টমেন্ট, DHS এবং FBI দ্বারা গোপন চুক্তির অধীনে বিদেশি সরকারের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য করা হয়েছিল এবং এটিকে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। আমরা বিশেষভাবে 8টি ভিন্ন বিদেশি দেশের সাথে 8টি চুক্তি চিহ্নিত করেছি, তারা এটিকে বিজ্ঞান এবং প্রযুক্তি চুক্তি বলে। এটা নয়, এটা বিজ্ঞান বা প্রযুক্তি সম্পর্কে নয়, এটা TSDB-তে নামের তালিকা সম্পর্কে, এবং এটাই অন্য সরকারগুলিতে স্থানান্তরিত হচ্ছে যারা এটিকে গোপন রাখতে সম্মত হয়েছে এবং যারা সম্মত হয়েছে তালিকার নামগুলি ব্যবহার করতে যেন এই লোকেরা আসলে কিছু ধরনের দোষী অপরাধী। এই লোকেরা কোনো অপরাধ করেনি, তারা গড়পড়তা মানুষ যারা রাস্তায় হাঁটে এবং তাদের উপর নির্দেশিত শক্তি সামরিক অস্ত্র দিয়ে আক্রমণ করা হচ্ছে। এটা উদ্বেগজনক যে এই ব্যাকডোর এবং সাইডডোর চুক্তিগুলি করা হচ্ছে, এটি মূলত বাতিল এবং শূন্য। এটি প্রায় মনে হয় যেন এটি একটি MK আল্ট্রা মস্তিষ্ক ধোলাই প্রোগ্রাম এবং একটি মন নিয়ন্ত্রণ প্রোগ্রামের একটি সম্প্রসারণ। এটি প্রথমবার হবে না যখন মার্কিন গোয়েন্দা যন্ত্রপাতি মস্তিষ্ক বিজ্ঞানগুলিকে অনুসন্ধান করেছে। 19 শতকের শেষের দিকে আবিষ্কৃত হয়েছিল যে রোল্যান্ডিক ফিশারের বরাবর নির্দিষ্ট পয়েন্টে বৈদ্যুতিক উদ্দীপনা প্রয়োগ করলে তথাকথিত মস্তিষ্কের মোটর এলাকায় মোটর আন্দোলন উদ্দীপ্ত হবে। MK আল্ট্রা ছিল একটি গোপন প্রোগ্রাম যা একটি সাহসী এবং শীতল উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়েছিল মন নিয়ন্ত্রণের শিল্পে দক্ষতা অর্জন করতে। 1953 সালে শুরু হওয়া MK আল্ট্রা একটি বাস্তব জীবনের মাঞ্চুরিয়ান প্রার্থী তৈরি করতে চেয়েছিল, একটি প্রোগ্রামযোগ্য হত্যাকারী যে সচেতনতা ছাড়াই কাজ করতে প্ররোচিত হতে পারে সোভিয়েত ইউনিয়নের সাথে ক্রমবর্ধমান ঠান্ডা যুদ্ধে একটি নিখুঁত অস্ত্র। ডিক্লাসিফাইড নথিগুলি একটি বিস্তৃত অপারেশন প্রকাশ করে, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে গোপন সুবিধাগুলিতে পরিচালিত পরীক্ষাগুলি সমস্ত গোপনীয়তায় আবৃত ছিল জনসাধারণের নজরদারি এবং নৈতিক দায়িত্ব এড়াতে। কিছু পরীক্ষা আজও শ্রেণীবদ্ধ রয়েছে এবং CIA পরিচালক রিচার্ড হেলমস এবং MK আল্ট্রা প্রধান সিডনি গটলিয়েভ দ্বারা ফাইলগুলি বিখ্যাতভাবে ধ্বংস করা হয়েছিল। আমি একেবারে বিশ্বাস করি যে MK আল্ট্রা এর মতো জঘন্য কার্যকলাপের সাথে সংযোগ রয়েছে। এটি অবশ্যই আমার অভিজ্ঞতার একটি অংশ ছিল এবং আমি আবারও যা বোঝার চেষ্টা করছি। এটি বিভিন্ন ধরনের পরীক্ষার সাথে চলতে থাকে যা তারা বিভিন্ন লোকের উপর চেষ্টা করছে দেখতে কি সবচেয়ে বেশি ট্রমা সৃষ্টি করে। MK আল্ট্রা এর সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার কেন্দ্রে ছিলেন ডক্টর ইউএন ক্যামেরন, একজন বিখ্যাত স্কটিশ মনোরোগ বিশেষজ্ঞ যার মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অ্যালান মেমোরিয়াল ইনস্টিটিউটে কাজ CIA এর মন নিয়ন্ত্রণ অনুসন্ধানের একটি ভিত্তি হয়ে ওঠে। তিনি CIA এর জন্য একটি গোপন অপারেটিভ ছিলেন এবং তার রোগীদের উপর কিছু ভয়ঙ্কর পরীক্ষা পরিচালনা করেছিলেন। এজেন্সি দ্বারা গোপনে অর্থায়ন করা, ক্যামেরন একটি কৌশল তৈরি করেছিলেন যাকে বলা হয় সাইকিক ড্রাইভিং, একটি পদ্ধতি যা মানুষের মন মুছে ফেলা এবং পুনঃপ্রোগ্রাম করার লক্ষ্য। এই ধরনের ভয়ঙ্কর পরীক্ষার পর ডক্টর ক্যামেরন যা বলেছিলেন তা হল সাইকিক ড্রাইভিং। এটি আসলে একটি পুনরাবৃত্তি বার্তা। 1948 থেকে 1964 সালের মধ্যে ডক্টর ইউএন ক্যামেরন অ্যালান মেমোরিয়াল ইনস্টিটিউটে তার রোগীদের উপর মন নিয়ন্ত্রণ পরীক্ষা পরিচালনা করেছিলেন, তারা CIA এবং ফেডারেল সরকারের দ্বারা অর্থায়ন করা হয়েছিল। সেই সময়ে চিকিৎসা দল মাদক এবং বার্তা পুনরাবৃত্তি ব্যবহার করেছিল তাদের গিনিপিগের মস্তিষ্ক পরিবর্তন করতে। বার্তাগুলি যেমন তুমি প্রিয় বা তুমি স্বার্থপর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী 250,000 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। তারা ইলেকট্রোশককেও ব্যবহার করেছিল যা একটি গভীর বিটার্নিং চিকিৎসা হিসাবে পরিচিত। ক্যামেরন রোগীদের অনেকেই যারা উদ্বেগ বা বিষণ্ণতার মতো ছোটখাটো সমস্যার জন্য চিকিৎসা চাইছিলেন সংবেদনশীল ওভারলোড এবং মনস্তাত্ত্বিক হেরফেরের চরম নিয়মে সাপেক্ষে করেছিলেন। তার পরীক্ষাগুলি ইলেকট্রোকনভালসিভ থেরাপি পরিচালনা জড়িত ছিল, প্রায়শই রোগীরা বিছানায় বাধা থাকাকালীন তাদের চিন্তা এবং পরিচয় ওভাররাইট করার জন্য ডিজাইন করা বার্তাগুলির অন্তহীন লুপগুলির সাপেক্ষে। ইলেকট্রোশক চিকিৎসাটি শিকারদের একটি বিশৃঙ্খল অবস্থায় ঠেলে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। ক্যামেরন লিখেছিলেন যে একটের সাথে বিশৃঙ্খলা জমা হয়, অর্থাৎ যত বেশি একজনকে শক দেওয়া হয় তত বেশি বিশৃঙ্খল হয়ে ওঠে। একজন মহিলা বলেছিলেন যে ক্যামেরনের প্রশ্নবিদ্ধ ইলেকট্রোশক চিকিৎসা পাওয়ার পর তার জীবনের 26 বছরের কোনো স্মৃতি নেই।
টেপগুলি ঘন্টার পর ঘন্টা বা এমনকি দিনের পর দিন বাজানো হয়েছিল, নতুন আচরণ বা বিশ্বাস রোপণ করার উদ্দেশ্যে ছিল MK আল্ট্রা এর লক্ষ্য অনুযায়ী একটি প্রোগ্রামযোগ্য মানব তৈরি করা, একটি মাঞ্চুরিয়ান প্রার্থীর মতো। ডক্টর ক্যামেরন একবার গর্ব করেছিলেন যে তিনি এই প্রক্রিয়ার মাধ্যমে যে কাউকে সিরিয়াল কিলার বানাতে পারেন। ক্যামেরনের স্কটিশ উত্তরাধিকার অনেককে জিজ্ঞাসা করেছিল যে ব্রিটেনও কি মন নিয়ন্ত্রণ পরীক্ষায় জড়িত ছিল। 1970-এর দশকে যখন MK আল্ট্রা এর গোপনীয়তা উন্মোচিত হয়েছিল, ক্যামেরনের পরীক্ষাগুলি প্রোগ্রামের মানব মর্যাদার প্রতি বেপরোয়া অবহেলার একটি স্পষ্ট প্রতীক হয়ে উঠেছিল। MK আল্ট্রা এর সময়ের কাছাকাছি সময়ে মস্কো সিগন্যাল নামে পরিচিত একটি ঘটনায় মস্কোতে মার্কিন দূতাবাস মাইক্রোওয়েভ দ্বারা বোমাবর্ষণ করা হচ্ছিল। রাশিয়ানরা একমাত্র ছিল না যারা নির্দেশিত শক্তি নিয়ে পরীক্ষা করছিল। বিশ্বখ্যাত ইয়েল স্নাউবিজ্ঞানী জোসে ডেলগাডো বানরের উপর বিভিন্ন ফ্রিকোয়েন্সি পরীক্ষা পরিচালনা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন মন নিয়ন্ত্রণ মানব বিবর্তনের পরবর্তী যৌক্তিক পদক্ষেপ। সম্প্রতি প্রকাশিত CIA নথিগুলি প্রাণীদের দূরবর্তী নিয়ন্ত্রণের সম্ভাব্যতার উল্লেখ করে এবং এই কৌশলগুলির নির্বাচিত উপাদানগুলির মানুষের উপর প্রয়োগের জন্য বিশেষ তদন্ত পরিচালিত হবে। অন্যত্র, আমেরিকান স্নাউবিজ্ঞানী অ্যালান ফ্রে মাইক্রোওয়েভ শ্রবণ প্রভাব আবিষ্কার করেছিলেন, মাইক্রোওয়েভ পালসের সাথে কারো মাথায় বেতারভাবে কণ্ঠস্বর প্রেরণের ক্ষমতা। MK আল্ট্রা ছিল না একমাত্র সময় যখন মন নিয়ন্ত্রণ 70-এর দশকে শিরোনাম হয়েছিল। CIA মন্তব্য করেছিল যে তারা বিশ্বাস করেছিল যে প্রেসিডেন্ট নিক্সনের অভ্যন্তরীণ বৃত্তের একজন সদস্যের উপর মন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। অনেকের বিশ্বাস MK আল্ট্রা কখনো শেষ হয়নি এবং একটি নতুন নামে অব্যাহত ছিল, যা আমরা আজ একটি অস্বীকৃত বিশেষ অ্যাক্সেস প্রোগ্রাম হিসাবে উল্লেখ করব। কিন্তু এমন একটি প্রোগ্রামের উদ্দেশ্য কি হতে পারে? ডিক্লাসিফাইড ডকুমেন্টগুলি প্রকাশ করে যে তাদের এজেন্ডার একটি অংশ ছিল এমন বিষয় তৈরি করা যাদের একটি অপ্রতিরোধ্য প্রবণতা থাকবে, উদ্ধৃতি, একটি অসুবিধা সৃষ্টি করা। আরেকটি ডকুমেন্ট তাদের ইচ্ছা প্রকাশ করে যে তারা দূরবর্তী উপায়ে মানব আচরণ সক্রিয় করতে চায়। অনেকেই অনুমান করবেন যে এই বিবৃতিগুলি মাইন্ড কন্ট্রোলড কিলারের জন্য কোডের ভাষা ছিল। একটি মাঞ্চুরিয়ান প্রার্থী খোঁজার প্রচেষ্টা MK আল্ট্রার সবচেয়ে ভয়ঙ্কর কল্পনাকে মূর্ত করবে, একজন মানুষকে মুক্ত ইচ্ছা থেকে বঞ্চিত করে এবং রাষ্ট্রের পুতুলে রূপান্তরিত করবে। একটি ফাঁস হওয়া ডকুমেন্টে CIA এর জন্য কাজ করা একজন সন্দেহজনক গবেষক তাদের কাছে লিখেছিলেন যে তার গবেষণা যতদূর সম্ভব এগিয়েছে তার বিষয়গুলি না মেরে। প্রতিবেদন অনুযায়ী CIA জিজ্ঞাসা করেছিল যে গবেষককে ঝুঁকি সত্ত্বেও চালিয়ে যেতে কি লাগবে। তখন মর্মান্তিকভাবে আগ্রহী গবেষক উত্তর দিয়েছিলেন যে তারা বিনামূল্যে পরীক্ষা করবেন। এমনকি কিছু অনুমান ছিল যে MK আল্ট্রা রবার্ট কেনেডির হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। সেই সময় হত্যাকারী সিরহান বলেছিলেন যে তিনি ঘটনাটি মনে করতে পারছেন না এবং তার স্মৃতি জাগানোর জন্য তাকে হত্যার দৃশ্যে নিয়ে যেতে বলেছিলেন। এছাড়াও অনেক অনুমান করা হয়েছে যে চার্লস ম্যানসন MK আল্ট্রা প্রোগ্রামের অংশ ছিলেন, কারণ ম্যানসন রিপোর্ট অনুযায়ী তার প্যারোল অফিসারের সাথে সেই একই ভবনে দেখা করেছিলেন যেখানে MK আল্ট্রার প্রধান মনোরোগ বিশেষজ্ঞ পরীক্ষা করেছিলেন। ম্যানসন সত্যিই মাইন্ড কন্ট্রোলে আগ্রহী ছিলেন। আচ্ছা, আপনি বলছেন ম্যানসন একটি পুতুল ছিলেন? আমি বলছি এটা একটা সম্ভাবনা, হ্যাঁ। তিনি রাষ্ট্র দ্বারা ব্যবহৃত হচ্ছিলেন। এবং তারপর আপনার কাছে সেই পুরো কোয়েন্টেলপ্রো বিশৃঙ্খলা MK আল্ট্রা কোন রয়েছে। মাইন্ড কন্ট্রোল এবং বিশেষ করে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কি পুতুলের মতো হত্যাকারী তৈরি করা যেতে পারে? আপনার প্রতিদিনের মানুষকে হত্যা করতে কি চালিত করতে পারে? সম্ভাব্যভাবে আপনার মাথার ভিতরে ঈশ্বর হিসেবে উপস্থিত একটি কণ্ঠস্বর। আমরা জানি যে অস্ত্রগুলি যা কণ্ঠস্বরকে তারেরহীনভাবে মনের মধ্যে প্রেরণ করতে পারে তা বিদ্যমান এবং এগুলি অনিরণিকভাবে ভয়েস অফ গড অস্ত্র নামে পরিচিত। ওয়ার্ড ভয়েস টু স্কাল প্রযুক্তির উপর বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছে। এছাড়াও রিপোর্ট করেছে যে মার্কিন সেনাবাহিনী এই অস্ত্রগুলির ক্ষমতা বর্ণনা করা সাইটটি সরিয়ে নিয়েছে।
অনেক গণহত্যা হয়েছে যেখানে অপরাধীরা বলেছে যে তারা কণ্ঠস্বর শুনেছে। অবশ্যই এই হত্যাকারীদের স্কিজোফ্রেনিক হিসাবে লেখা হয়, কিন্তু যদি এর চেয়ে বেশি কিছু থাকে। 2003 সালে টেক্সাসের একটি ছোট শহরে ডিয়ানা ল্যানি, একজন গভীরভাবে ধর্মীয় মা, দুঃখজনকভাবে তার 2 ছোট ছেলের জীবন নিয়েছিলেন এবং অন্য একজনকে গুরুতরভাবে আহত করেছিলেন বিশ্বাস করে যে তিনি ঈশ্বরের কণ্ঠস্বর অনুসরণ করছেন। 2008 সালে কানাডায় উইল বেকার, একজন ব্যক্তি যিনি তার মাথায় অবিরাম কণ্ঠস্বর দ্বারা পীড়িত ছিলেন যা তিনি বিশ্বাস করেছিলেন যে ঐশ্বরিক আদেশ, দুঃখজনকভাবে একটি সহযাত্রী বাস যাত্রীর জীবন শেষ করেছিলেন একটি নির্মম আক্রমণে। বেকার পরে দাবি করেছিলেন যে তার কণ্ঠস্বর তাকে বলেছিল যে তিনি বাইবেলের 3য় অধ্যায় এবং তাকে এলিয়েন আক্রমণ থেকে পৃথিবী রক্ষা করতে হবে। ওয়াশিংটন ডিসির দক্ষিণ পূর্ব ওয়াশিংটন নেভি ইয়ার্ডের সুরক্ষিত সীমানায় সমস্যাগ্রস্ত আইটি ঠিকাদার অ্যারন অ্যালেক্সিস কুৎসিত কণ্ঠস্বর দ্বারা পীড়িত যা তিনি বিশ্বাস করেছিলেন যে অত্যন্ত নিম্ন ফ্রিকোয়েন্সি সরকারি মাইন্ড কন্ট্রোল ডিভাইস থেকে নির্গত হচ্ছে। দুঃখজনকভাবে 12 জন নিরীহ বেসামরিক নাগরিকের জীবন শেষ করেছিলেন এবং 3 জনকে আহত করেছিলেন একটি বিশৃঙ্খল তাণ্ডবে প্রতিক্রিয়াশীল পুলিশ দ্বারা গুলিবিদ্ধ হওয়ার আগে। নেভি ইয়ার্ডের শুটিং সতর্ক চিহ্নগুলি সেখানে ছিল। এবিসি নিউজ জানতে পেরেছে যে শুটার অ্যারন অ্যালেক্সিস তার তাণ্ডবের কয়েক সপ্তাহ আগে নেভি হাউজিং থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ তিনি তার মাথায় কণ্ঠস্বর নিয়ে রেপ করছিলেন। আইন প্রয়োগকারী সূত্র এবিসি নিউজকে জানিয়েছে অ্যারন অ্যালেক্সিস হঠাৎ করে নিউপোর্ট, রোড আইল্যান্ড নেভি ব্যারাক ছেড়ে চলে গিয়েছিলেন কারণ তিনি ক্রমাগত অভিযোগ করছিলেন যে তার লিলেন ক্লোজেট থেকে শব্দ আসছে। প্রায় একই সময়ে নিউপোর্ট নেভাল স্টেশন পুলিশকে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা সতর্ক করা হয়েছিল যে অ্যালেক্সিস কণ্ঠস্বর শুনছিলেন এবং তিনি ছায়াময় ব্যক্তিদের দ্বারা ক্রমাগত নজরদারির অধীনে ছিলেন বলে আশঙ্কা করেছিলেন। সেই সময়ে এফবিআই দ্বারা প্রকাশিত হিসাবে অ্যালেক্সিস তার বন্দুকের উপর মাইএলএফ অস্ত্র খোদাই করেছিলেন এবং তারা এমন লেখা উদ্ধার করেছিল যেখানে অ্যালেক্সিস বলেছিলেন, একটি অতিরিক্ত নিম্ন ফ্রিকোয়েন্সি আক্রমণ যা আমি গত 3 মাস ধরে ভুগছি এবং সৎভাবে বলতে গেলে এটাই আমাকে এখানে নিয়ে এসেছে। ইংল্যান্ডের কোলচেস্টার শহরে সমস্যাগ্রস্ত কিশোর জেমস ফেয়ারওয়েদার আদেশমূলক কণ্ঠস্বর দ্বারা পীড়িত দুঃখজনকভাবে 2014 সালের মার্চ এবং জুনে নির্মম ছুরিকাঘাতে 2 দুর্বল অপরিচিত ব্যক্তির জীবন শেষ করেছিলেন। তিনি পুলিশকে বলেছিলেন যে তার কণ্ঠস্বর একটি মানব বলিদান দাবি করছিল এবং যখন তিনি 2টি হত্যাকাণ্ড করছিলেন তখন তারা হাসছিল। আমি তাকে দেখেছিলাম, এটা ছিল কোথায়? এটা ছিল ঘাসের লাইনে। যেমন সত্যি, শুধু দ্রুত ঘুমিয়ে পড়েছিল। শপথ করে বলছি সে মদ্যপ ছিল। তার কাছে গিয়ে তার উপর দাঁড়িয়েছিলাম। আমি প্রথমে তাকে সেখানে ছুরিকাঘাত করি। আমি কয়েকবার করেছি। যখন আমি এটা করছিলাম আমার কণ্ঠস্বর হাসছিল এবং হাসছিল এবং হাসছিল এবং জোরে জোরে। কিছু কণ্ঠস্বর আমাকে বলছিল, তোমাকে একটি বলিদান করতে হবে, না হলে আমরা তোমাকে ধরতে আসব, তোমাকে এটা করতে হবে। 2017 সালের জানুয়ারিতে ফ্লোরিডার একটি বিমানবন্দরে সমস্যাগ্রস্ত ইরাক যুদ্ধের অভিজ্ঞ এস্তেবান সান্তিয়াগো তার মাথায় সহিংসতা করার জন্য অবিরাম কণ্ঠস্বর দ্বারা পীড়িত আকস্মিক তাণ্ডবে 5 জন নিরপরাধ ভ্রমণকারীর জীবন শেষ করে এবং 6 জনকে আহত করে। সান্তিয়াগো স্থানীয় এফবিআই অফিসে গিয়ে জানিয়েছিলেন যে তার মন একটি মার্কিন গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং সিআইএ তাকে আইএসআইএস ভিডিও দেখতে বাধ্য করছে, সম্ভবত তার মাথায়। 2023 সালে মেইনে সমস্যাগ্রস্ত আর্মি রিজার্ভিস্ট রবার্ট কার্ড অবিরাম কণ্ঠস্বর দ্বারা উপহাস ও উপহাসে পীড়িত একটি বোলিং অ্যালি এবং একটি বারে ধ্বংসাত্মক হামলায় 18 জন নিরপরাধ মানুষের জীবন শেষ করে এবং 13 জনকে আহত করে, তার নিজের জীবন শেষ করার আগে 2 দিন পরে। ফেডারেল পুলিশ এখনও বুধবার রাতে মেইনের একটি বোলিং অ্যালি এবং বারে 18 জনকে গুলি করে হত্যা করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির জন্য অনুসন্ধান করছে। 40 বছর বয়সী রবার্ট কার্ডের সন্দেহভাজন ব্যক্তির শ্যালিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে নিশ্চিত করেছেন যে তিনি এই গ্রীষ্মে 2 সপ্তাহের ইনপেশেন্ট মানসিক চিকিৎসা পেয়েছিলেন কারণ তিনি কণ্ঠস্বর শুনছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি লোকেদের তার সম্পর্কে ভয়ানক কথা বলতে শুনতে পাচ্ছেন। সম্প্রতি 34 বছর বয়সী ডেকার্লোস ব্রাউন জুনিয়র উত্তর ক্যারোলিনার একটি সাবওয়েতে ইউক্রেনীয় শরণার্থী ইরিনা জারুৎস্কাকে হত্যা করেছেন। যদিও তার কণ্ঠস্বর শোনার কোনো উল্লেখ নেই, তিনি হত্যার পরে তার বোনের সাথে কথা বলেছিলেন যেখানে তিনি দাবি করেছিলেন যে সরকার তার শরীরে উপকরণ রেখেছে। তাহলে তুমি বলেছিলে তোমার শরীরে কিছু কি করেছিল? না, উপাদান। এভাবে বলো, উপাদান আমার শরীর ব্যবহার করে মহিলাকে ছুরিকাঘাত করেছে। যদিও এই হত্যাকাণ্ডগুলির মধ্যে কোনোটি V2K বা সাইকোট্রনিক নিউরো অস্ত্রের ফলাফল ছিল তা প্রমাণ করার কোনো উপায় নেই। লক্ষ্যবস্তু ব্যক্তিদের জন্য প্রতিটি মামলার বিবরণ আকর্ষণীয়, তবে 2টি ঘটনা রয়েছে যেখানে শুটাররা স্বপরিচিত লক্ষ্যবস্তু ব্যক্তি।
2014 সালে ফ্লোরিডার টালাহাসিতে সমস্যাগ্রস্ত অ্যাটর্নি মাইরন মে কণ্ঠস্বর দ্বারা পীড়িত যে তাকে বিশ্বাস করিয়েছিল যে তিনি ক্রমাগত সরকারি নজরদারিতে আছেন, আকস্মিক গুলিবর্ষণে 3 জন নিরপরাধ ছাত্রকে আহত করেন, পরে প্রতিক্রিয়াশীল পুলিশ দ্বারা গুলিবিদ্ধ হন। গুলির আগে মে ভিডিও এবং চিঠি পাঠিয়েছিলেন তার পরিচিতদের কাছে তার লক্ষ্যবস্তু ব্যক্তি হওয়ার বিশ্বাসের রূপরেখা দিয়ে। ভারাক্রান্ত হৃদয়ে আমি এখন তোমাদের সামনে আছি, আমার শেষ কথার মতো। দেখো, আমি গোপন হয়রানি এবং ইলেকট্রনিক হয়রানির শিকার এবং গ্যাং স্টকিং। আমি যা বলা হয় তা হলো লক্ষ্যবস্তু ব্যক্তি। এটি যতই অসুস্থ শোনাতে পারে, আমার এমনকি স্টকাররা আমাকে গির্জায় অনুসরণ করেছে। আমি আমার অ্যাপার্টমেন্টে কণ্ঠস্বর শুনতাম যা আমি করছিলাম তা ব্যাখ্যা করছিল। যদি আমি রান্নাঘরে যেতাম, তারা বলতো, ওহ, সে এখন রান্নাঘরে যাচ্ছে। অথবা যদি আমি বাথরুমে যেতাম, তারা বলতো, ওহ, সে বাথরুমে যাচ্ছে। আমরা প্রতিদিন নির্যাতনের শিকার। পিতা, আমি তোমার কাছে প্রার্থনা করি যে তুমি আমার পাপ ক্ষমা করো, আমার সমস্ত অতীত পাপ, আমার সমস্ত বর্তমান পাপ এবং আমার সমস্ত ভবিষ্যৎ পাপ। গুলির ঘটনার 1 সপ্তাহেরও কম সময় আগে মে ফেসবুকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার হ্যান্ডলার কি কখনো আপনাকে স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে হত্যা করতে উৎসাহিত করেছে? আগস্ট 2022-এ ওহাইওর শহরতলিতে স্টিফেন মার্লো তার মাথায় নির্মম কণ্ঠ দ্বারা পীড়িত হয়ে 4 নির্দোষ মানুষের জীবন শেষ করে একটি ধ্বংসাত্মক গুলি চালানোর পর পালিয়ে যান এবং সামাজিক মাধ্যমে একটি পূর্ব রেকর্ড করা ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি তার উদ্দেশ্য ব্যাখ্যা করেন, যা মাইন্ড কন্ট্রোলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ হিসাবে ছিল। আমাদের পুরো জীবন ধরে এই অস্ত্র দ্বারা আক্রমণ করা হয়েছে এবং আমার বিরুদ্ধে আক্রমণটি সবচেয়ে নির্মম আক্রমণগুলির মধ্যে একটি যা একজন মানুষ কখনো সম্মুখীন হয়েছে। আমি সবচেয়ে অমানবিক নির্যাতন সহ্য করেছি এই আশায় যে FBI এবং CIA আমার প্রতিরক্ষায় আসবে, কিন্তু তারা আমার সাহায্যে আসতে ব্যর্থ হয়েছে। আমার একমাত্র আশা হলো যে আপনি এখানে কি ঘটেছে তা বুঝতে পারবেন। যখন বিশ্ব বুঝতে পারবে কি ঘটেছে, তখন ন্যায়বিচার হবে, কিন্তু আমি আর বসে থেকে শিকার হতে পারি না, এবং আমি বসে থেকে কিছুই করতে অস্বীকার করি যখন আমার ভাইপো এবং ভাইঝি এবং আমার পরিবারের বাকি সদস্যদের মাইন্ড কন্ট্রোল দিয়ে পরিচালনা করা হচ্ছে। আমাদের চিন্তাভাবনা ব্যক্তিগত নয়, এটি ঘৃণ্য এবং এটি নিষ্ঠুর। আমি মানব ইতিহাসে মাইন্ড কন্ট্রোলের বিরুদ্ধে প্রথম পাল্টা আক্রমণ শুরু করব। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এটি একটি সক্রিয় শুটিং ইভেন্ট হবে না। আমি শুটারদের সক্রিয় করার জন্য দায়ী কিছু লোককে মৃত্যুদণ্ড দেব। যদি আমি অন্য কোনো লক্ষ্যবস্তু ব্যক্তিকে টেলিপ্যাথির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারি, তবে এই ত্যাগ স্বীকার করা সার্থক হবে। সবচেয়ে ভয়াবহ অস্ত্রটি মানবজাতির উপর ব্যবহার করা হচ্ছে, এবং আপনি যদি কখনো সত্যটি জানতে পারেন, আপনি বুঝতে পারবেন আমি এখানে নিজেকে এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য কি করেছি। এটি অন্যান্য কণ্ঠস্বর শোনার লোকদের কাছে পৌঁছে দিন, যাতে বিশ্ব লড়াই করার সুযোগ পায়। আমার পরিবারকে, বিশেষ করে আমার ভাইপো এবং ভাইঝিদের, আমি চাই আপনি বুঝতে পারেন যে আমি এখানে যা করছি, আমি আপনার ভবিষ্যতের জন্য করছি, এবং আশা করি আপনি মাইন্ড কন্ট্রোল মুক্ত একটি জীবন যাপন করতে পারবেন। যদি বিষয়টি জানে না যে তারা আক্রমণের শিকার, একটি অস্ত্র যা তার মনের মধ্যে সরাসরি কণ্ঠস্বর প্রক্ষেপণ করে তা প্রভাবশালী হতে পারে, বিশেষ করে যদি কণ্ঠস্বরটি ঈশ্বর হিসাবে উপস্থিত হয় বা মানব বলির বিনিময়ে স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়। ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি এবং নির্দেশিত শক্তি অস্ত্রগুলি কি মানুষকে সহিংস কাজ করতে চালিত করতে ব্যবহৃত হচ্ছে, এবং যদি তাই হয়, তাহলে কোন উদ্দেশ্যে? যারা অত্যন্ত প্রস্তাবনামূলক তাদের মাধ্যমে পুনরাবৃত্তি বার্তা, একটি CIA শব্দ, গণহত্যাকারী বা গণশুটারদের মধ্যে রূপান্তরিত করা যেতে পারে। এটি আমার ব্যক্তিগত মতামত যে CIA এখনও এটি করছে। তাহলে মানুষ বলে মাইন্ড কন্ট্রোল, যেমন, আমি কল্পনা করি না যে কেউ এখন আপনার মাথায় একটি রশ্মি গুলি করতে পারে এবং আপনাকে কিছু নির্দিষ্ট কাজ করতে বাধ্য করতে পারে। আমি এটিকে আরও বেশি হেরফের হিসাবে ভাবি, এবং কিছু লোক অন্যদের চেয়ে এই হেরফেরের প্রতি বেশি সংবেদনশীল। কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল, কেন CIA বা যারা এটি করছে, কেন তারা শুটিং করতে চায়, এবং উত্তরটি খুব সহজ। তারা জনসংখ্যাকে নিরস্ত্র করতে চায়। আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে তারা আসলে মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট ধরনের প্রোগ্রাম করা ব্যক্তিরা যারা লক্ষ্যবস্তু এবং তারপর মিথ্যা পতাকা অপারেশন চালানোর জন্য প্রোগ্রাম করা হয় যাতে সমাজকে ভয় দেখানো যায়, জনসাধারণকে ভয় দেখানো যায় এবং জনসাধারণের উদ্বেগ তৈরি করা যায় যাতে সেই জনসাধারণের উদ্বেগের পেছনে তারা কঠোর নিয়ম এবং নিয়মাবলী আনতে পারে, মানবাধিকার এবং আপনার স্বাধীনতাকে সীমিত করতে পারে।
অনেক লক্ষ্যবস্তু ব্যক্তি তাদের সহ্য করা নির্যাতনের একটি হেরফের প্রকৃতি সম্পর্কে সাক্ষ্য দেয়। একটি জিনিস নিশ্চিত, এই প্রোগ্রামটি মানুষকে প্রান্তে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে তারা এটি বন্ধ করতে কিছু করবে, সম্ভবত হত্যা করতে। হত্যা লক্ষ্যবস্তু ঘটনাটির একমাত্র অন্ধকার দিক নয়। অনেক লক্ষ্যবস্তু ব্যক্তির জন্য, বিশেষ করে মহিলাদের জন্য, এই প্রোগ্রামে একটি যৌন উপাদান রয়েছে বলে মনে হয়। হ্যাপটিক ফিডব্যাক, কম্পন এবং ব্যথা তাদের সবচেয়ে ঘনিষ্ঠ এলাকায় এমনভাবে বিতরণ করা হয় যা তাদের অপমান করতে চায় বলে মনে হয়। কিছু টিআই তাদের মাথায় প্রলোভনসংকুল বা উপহাসকারী কণ্ঠস্বর রিপোর্ট করে যখন যৌন নির্যাতন চলছে। এই বিষয়ে একটি ওয়াশিংটন পোস্ট নিবন্ধে বলা হয়েছে, অন্যরা যৌন উদ্দীপনার আকারে আক্রমণের রিপোর্ট করে, যার মধ্যে একজন টিআই দাবি করেন যে তিনি নির্দেশিত শক্তি অস্ত্র দ্বারা ক্রমাগত যৌন উদ্দীপনার পরে সেমিনারি ছেড়ে দিয়েছেন। এখানে একটি শিকারী উপাদান রয়েছে বলে মনে হয়। আমার সাথে কিছু অন্যান্য জিনিস ঘটেছে একজন মহিলা হওয়ার কারণে, যা আমি এখানে উল্লেখ করব না। কিন্তু আক্রমণ এবং নির্যাতন একটি খুব ঘনিষ্ঠ উপায় এবং জায়গায়। যৌন দিক, ইলেকট্রনিক ধর্ষণ, যেহেতু কেউ আপনাকে স্পর্শ করছে এবং যৌন কাজ করছে, কিন্তু সেখানে কেউ নেই। যদি আমি কারো দিকে তাকাই, যেমন একজন পুরুষ বা কিছু, তাহলে তারা আমাকে স্পর্শ করতে শুরু করবে। গত বছর ধরে এটি যৌন নির্যাতনের সাথে সত্যিই অনেক বেশি অন্ধকার হয়ে গেছে এবং তারপর অপরাধী বা যারা আমাকে নির্যাতন করছে তাদের খুঁজে না পাওয়া। এটি আঘাত করে এবং আমি একজন মানুষ। হ্যাঁ, আপনি যেমন বলছেন, ইলেকট্রোম্যাগনেটিক ধর্ষণ এবং তা, হ্যাঁ, এটি আমার ঈশ্বর, এটি ছিল এক ধরনের শুরুতে যে আমি এর সচেতন হয়েছিলাম। এটি এমন ছিল যে আমি এটি অনুভব করতে পারতাম, আমার পিছনের দিকে এবং সামনের দিকে, এবং একেবারে শুরুতে এটি ছিল। তারা আমাকে জানতে চেয়েছিল। এটি এমন ছিল যে আমি এই কম্পন অনুভব করতে পারতাম, শুধু। শুধু অসহায়ত্ব, আপনি জানেন, কারো উপর সম্পূর্ণ অসহায়ত্ব, যদিও তারা তাদের হাত রাখছে না, তারা আপনার উপর অস্ত্র রাখছে এবং আপনি কিছুই করতে পারবেন না। এবং এটি একটি ভয়ানক অনুভূতি। এটি সাধারণত একটি খুব নিষ্ঠুর মাইক্রোওয়েভ শ্রবণ প্রভাবের সাথে মিলিত হয়। তাদের মাথায় কণ্ঠস্বর তাকে বলছে, আমরা আপনাকে ধর্ষণ করছি না, আমরা শুধু আপনাকে উদ্দীপিত করছি। এবং এটি অবশ্যই সবচেয়ে ঘৃণ্য, দুষ্ট, শয়তানি জিনিস যা আমি কখনো শুনেছি। উদ্বেগজনকভাবে, ক্রমবর্ধমান সংখ্যক লোক টিআই সহায়তা সংস্থাগুলির সাথে যোগাযোগ করছে যাতে রিপোর্ট করা যায় যে তাদের সন্তানরা এই অস্ত্রগুলির লক্ষণ প্রদর্শন করছে বলে মনে হচ্ছে। প্রায়শই পিতামাতারাই নিজেরাই শিকার, নির্যাতনকে একটি প্রজন্মগত বিষয় করে তোলে। একটি উল্লেখযোগ্য সংখ্যক সদস্য, অনেক একক মা এবং ছোট শিশু, 3 বছর বয়সী ছোট শিশুদের লক্ষ্যবস্তু এবং হয়রানি করা হচ্ছে, বিশেষ করে ভয়েস ডিসকোয়াল V2K সহ। কেউ একজন ছোট শিশুকে নির্যাতন করবে এমন অসুস্থতা বিশ্বাসের বাইরে। আমরা নিশ্চিত করেছি যে এই শিশুরা আসলে নির্দেশিত শক্তি অস্ত্র এবং ভয়েস ডিসকোয়াল পাচ্ছে। এটি আমাদের জন্য একটি খুব বিরক্তিকর উন্নয়ন। শিশুদের সাথে, তারা তাদের মায়ের কণ্ঠ ব্যবহার করবে। পিতামাতাকে শিশুকে বলতে হবে, আমার ঠোঁট দেখুন। যদি আপনি আমাকে এটি বলতে না দেখেন, তবে তা আমি ছিলাম না। কিছু করুন। কেউ কিছু করতে পারেন? আমাদের রেকর্ড অনুযায়ী সবচেয়ে কম বয়সী 3 বছর বয়সী। তারা যা করে তা হলো তারা এই শিশুদের দিকে কণ্ঠস্বর প্রক্ষেপণ করে এবং তারা তাদের কিছু বলে। উদাহরণস্বরূপ, তাদের মধ্যে একজন বলবে, তারা আমার পেট খাবে। তারা আমাকে বলছে যে তারা আমার পেট খাবে। আরেকজন মা আমাকে বলেন যে তার 5 বছর বয়সী তাকে বলে যে তার মাথায় কখনো শান্ত মুহূর্ত নেই। যেমন,
কল্পনা করুন একটি শিশু 24 ঘন্টা 7 দিন এই কণ্ঠস্বরগুলি চলছে। তাদের বিকাশমান মস্তিষ্কের ক্ষতির কথা উল্লেখ না করে, কারণ এটি মাইক্রোওয়েভ রশ্মি দিয়ে পরিচালিত হয় যা তরুণ মনের দিকে নির্দেশিত হয়। তাহলে টিআই এর ক্ষেত্রে এই অস্ত্রগুলি ব্যবহৃত হচ্ছে এমন প্রমাণ কি, এবং কে এমন একটি প্রোগ্রাম চালাতে পারে যা এত অনৈতিক এবং যা বিদ্যমান প্রতিটি মানবাধিকার চুক্তি লঙ্ঘন করে? 2018 সালে মাকরক সাংবাদিকের একটি ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট অনুরোধ ওয়াশিংটন স্টেট ফিউশন সেন্টারে পাঠানো হয়েছিল, যা অ্যান্টিফা, তথাকথিত অ্যান্টি ফ্যাসিস্ট আন্দোলন যা সম্প্রতি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল, সম্পর্কে অপ্রত্যাশিত কিছু নথি প্রকাশ করে। ফাঁস হওয়া নথিগুলির মধ্যে সাইকো ইলেকট্রিক অস্ত্র সম্পর্কে কয়েকটি পৃষ্ঠা অন্তর্ভুক্ত ছিল, যা দূরবর্তী মস্তিষ্ক নিয়ন্ত্রণ, কণ্ঠস্বর, প্ররোচিত ব্যথা এবং এমনকি জোরপূর্বক স্মৃতি মুছে ফেলার ক্ষমতাসম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক আক্রমণগুলি বিশদভাবে বর্ণনা করেছিল। নথিগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফিউশন সেন্টার নীরব হয়ে যায়। যুক্তরাষ্ট্রে নিউরো অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে আইন প্রণয়নের চেষ্টা হয়েছে। 2001 সালে ডেমোক্র্যাট এবং প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী ডেনিস কুশিনিক স্পেস প্রিজার্ভেশন অ্যাক্ট বিলের একটি সংশোধনী প্রস্তাব করেন, যাতে সাইকোট্রনিক, ইলেকট্রোম্যাগনেটিক এবং অতিনিম্ন ফ্রিকোয়েন্সি অস্ত্রের উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়। তার সংশোধনীগুলি বিল পাস হওয়ার আগে সরিয়ে ফেলা হয়েছিল যখন কুশিনিচকে মিডিয়ায় উপহাস করা হয়েছিল। এছাড়াও 2001 সালে নাসার ল্যাংলি রিসার্চ সেন্টারের প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডেনিস বুশানেল মস্তিষ্কে মাইক্রোওয়েভ আক্রমণকে ভবিষ্যতের যুদ্ধের অংশ হিসেবে চিহ্নিত করেছিলেন এবং ভবিষ্যতের কৌশলগত বিষয়গুলি সম্পর্কে ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের কাছে একটি উপস্থাপনা করেছিলেন। উপস্থাপনায় তিনি বলেছিলেন যে কাজটি অত্যন্ত সংবেদনশীল এবং কোনো অশ্রেণীবদ্ধ নথিতে রিপোর্ট হওয়ার সম্ভাবনা নেই। এর মানে কি এই প্রকল্পগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আওতার বাইরে? টার্গেটেড জাস্টিস বারবার দাবি করেছে যে টিআই প্রোগ্রামটি একটি শীর্ষ গোপন ক্লিয়ারেন্সের অধীনে পড়ে, যার নাম আল্ট্রা, যেমন এমকে আল্ট্রা, শীর্ষ স্তরের ক্লিয়ারেন্স মেজেস্টিকের ঠিক নিচে। মার্কিন প্রেসিডেন্ট এবং কংগ্রেসনাল ইন্টেলিজেন্স কমিটির নিরাপত্তা ক্লিয়ারেন্সের উপরে, যা তাদের মার্কিন সংবিধানের লঙ্ঘন করে। এই নিরাপত্তা ক্লিয়ারেন্স সিস্টেমটি 1970 এর দশকে ভাইস প্রেসিডেন্ট নেলসন রকফেলার দ্বারা স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। টার্গেটিং প্রোগ্রাম সম্পর্কে শিরোনাম তৈরি করা প্রথম ব্যক্তিদের মধ্যে একজন হলেন হারলান গেরাল্ড। এই অস্ত্রগুলির শিকার হিসেবে তার অভিজ্ঞতা একটি টিভি ডকুমেন্টারি এবং দ্য ওয়াশিংটন পোস্টের একটি দীর্ঘ নিবন্ধে প্রদর্শিত হয়েছিল। আমরা ভারকেটোর অস্ত্রের ব্যবহারের বিষয়ে সচেতন, যা আমরা বিশেষভাবে বেদনাদায়ক বলে চিহ্নিত করেছি। এটি মার্কিন পেটেন্ট নম্বর 43,45,220, তাই তাদের একটি বৈশ্বিক সিস্টেম ছিল যা 1984 সালের মধ্যে আংশিকভাবে কার্যকর ছিল। আমরা জানি কারণ হারলান গেরাল্ড নামে একজন ভদ্রলোক বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন এবং কয়েক বছর পরে মামলায় দায়ের করা নথিগুলির মাধ্যমে এটি প্রমাণ করেছিলেন। গেরাল্ড বলেন, 1980 এর দশক থেকে তিনি সরকারের দ্বারা টার্গেট হয়েছেন, যেহেতু তিনি জর্জ এইচ.ডব্লিউ. বুশের বিরুদ্ধে কথা বলেছিলেন। ঠিক আছে, এটাই তারা। কেন তারা আমাকে বলেছিল যে তারা আমার জীবনে এসেছে? গেরাল্ডের তদন্ত তাকে ওয়াশিংটনে নিয়ে যায়। তিনি এমন নথি খুঁজে পান যা প্রমাণ করে যে সরকারি গবেষকরা মস্তিষ্ক নিয়ন্ত্রণের সাথে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তাদের সরঞ্জামগুলির মধ্যে মাইক্রোওয়েভ অন্তর্ভুক্ত ছিল। এটি এমনকিও একজন ব্যবহার করছে যাকে সিনথেটিক টেলিপ্যাথি বলা হয়, যা এয়ারফোর্স দ্বারা পেটেন্ট করা হয়েছে। এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরি একটি পেটেন্ট পেয়েছিল, একটি পেটেন্ট যা মাইক্রোওয়েভ ব্যবহার করে মানুষের মাথায় শব্দ পাঠানোর জন্য। পুলিশ রিপোর্ট, এফবিআই রিপোর্ট, যে তারা আসলে 1984 এবং 1985 সালে স্যাটেলাইট আক্রমণের সম্মুখীন হয়েছিল। মনে রাখবেন, এটি ছিল সেল টাওয়ার নেটওয়ার্কের আগে, সেল ফোনের আগে। তারা বিস্মিত হয়েছিল যে তারা মাটিতে এত সঠিকভাবে ট্র্যাক করা যেতে পারে এবং তাদের মাথার উপরে 24 ঘন্টা আক্রমণ করা যেতে পারে। এই প্রোগ্রামের অনেক শিকার আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার উপায় খুঁজে বের করার চেষ্টা করে, বিশেষ করে রাতে। এটি একটি শ্রমসাধ্য এবং প্রায় ব্যয়বহুল প্রচেষ্টা যা তাদের ফারাডে বা ধাতব রেখাযুক্ত আইটেমগুলি কিনতে বাধ্য করে, যা প্রায়শই সামান্য বা কোনো প্রভাব ফেলে না। আপনাকে আপনার বর্ম পরতে হবে, প্রতিদিন পৃথিবীর মুখোমুখি হতে ঈশ্বরের বর্মই নয়, কিন্তু ঘুমানোর জন্য, যেহেতু আপনি এতক্ষণ স্থির থাকেন, তখনই আপনাকে সত্যিই নিজেকে রক্ষা করতে হবে, আপনার হৃদয় রক্ষা করতে হবে, আপনার মাথা রক্ষা করতে হবে। এই সমস্ত যন্ত্রপাতি সহ আপনাকে প্রায় বর্ম পরতে হবে। এটি ক্লান্তিকর।
আমার কাছে অনেক টাকা নেই, কিন্তু আমি কেভলারের মতো জিনিস চেষ্টা করতাম, যেমন আপনি ইএমএফ এর জন্য ব্যবহার করবেন এমন শিল্ডিং। আমি যা পেয়েছি তার কিছুই 100% সুরক্ষা প্রদান করেনি, কিন্তু তারা এটি কিছুটা সুরক্ষা প্রদান করেছিল। আমি শুধু আমার পায়ের মধ্যে একটি বালিশ নিয়ে ঘুমাতাম, সম্ভবত আমার উপর শিল্ডিংও। ইএমএফ সহ মাথার সুরক্ষা। আমি আমার পায়ে একটি ধাতব ডাস্টবিন দিয়ে ঢেকে রাখি, সত্যি আমাকে সাহায্য করার জন্য। আমি রাতে একজন পাগলের মতো দেখতে হতে পারি, কিন্তু ভাগ্যক্রমে কেউ আমাকে দেখে না। আমি এটি বন্ধ করার জন্য সব ধরনের কৌশল চেষ্টা করি, এবং এভাবেই আমি একটি স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করতে পারি। পাওলো ফিওরা ব্রিটেনে থাকেন। তিনি লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 ডাউনিং স্ট্রিটের বাইরে টার্গেটেড ব্যক্তিদের জন্য একটি প্রতিবাদ সংগঠিত করেছেন। আমি আজ লোকদের একত্রিত করার চেষ্টা করছিলাম। আপনি জানেন, আমি দীর্ঘ সময় ধরে টার্গেটেড হয়েছি। আমি ইতালিতে টার্গেটেড হতে শুরু করি, যেখানে আমি ইতালিতে জন্মগ্রহণ করি। রবার্ট গোগাল্লি বলেন যে তিনি তার সাথে যা ঘটছিল তার একটি প্রতিবেদন ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে পাঠিয়েছিলেন, এবং প্রায় সঙ্গে সঙ্গেই একজন পুলিশ অফিসার তার ডাক্তারের সাথে যোগাযোগ করেছিলেন তার মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার নিজের প্রতিবেদন তৈরি করব, যা এখানে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর এটি আমাদের প্রধানমন্ত্রীর কাছে 10 নম্বরে এবং সংসদের বাড়িতে সমস্ত মন্ত্রীদের কাছে পাঠাবো। পুলিশ তখন আমার ডাক্তারের সাথে যোগাযোগ করেছিল, আমার ডাক্তারের কাছ থেকে জিজ্ঞাসা করেছিল আমার কি মানসিক স্বাস্থ্য সমস্যা আছে। আমার কাছে সরাসরি প্রমাণ আছে যে পুলিশ সক্রিয়ভাবে এই প্রতিবেদনগুলি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং আমাদের নির্বাচিত সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ থেকে সরিয়ে দেয়, যারা মন্ত্রিসভা গঠন করে। ব্রিটিশরা মাইক্রোওয়েভ অস্ত্রের ব্যবহার নিয়ে গবেষণা করছিল এবং 80-এর দশকে এই মাইক্রোওয়েভ অস্ত্রগুলি ব্যাপকভাবে উৎপাদন করছিল, যা এখন ব্রিটিশ গোয়েন্দারা সাধারণ জনগণের সদস্যদের উপর ব্যবহার করছে। মাইক্রোওয়েভ প্রযুক্তি নিখুঁত কারণ মাইক্রোওয়েভ প্রযুক্তির ব্যবহার করে রাশিয়ানরা এবং পরে আমেরিকানরা আবিষ্কার করেছিল যে একটি সুইচের ফ্লিক দিয়ে আপনি আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি কাউকে উন্মত্ত করতে পারেন, আপনি তাদের আত্মঘাতী করতে পারেন, আপনি তাদের আবেগপ্রবণ করতে পারেন, আপনি তাদের বাধ্য এবং বশ্য হতে পারেন, সব একটি সুইচের ফ্লিক দিয়ে। অভিযোগ করা হয়েছে যে মার্কনি ইলেকট্রনিক সিস্টেমগুলি 1980-এর দশকে ব্রিটেনে মাইক্রোওয়েভ অস্ত্র তৈরি করছিল, এবং এটি ব্যাখ্যা করতে পারে কেন তাদের 25 জন বিজ্ঞানী রহস্যজনক পরিস্থিতিতে মারা গিয়েছিল, যা মার্কনি হত্যাকাণ্ড নামে পরিচিত হয়েছিল। অবশ্যই মার্কনি স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভে জড়িত ছিল, যা তথাকথিত স্টার ওয়ার্স প্রকল্প। তাই হ্যাঁ, আমি মনে করি এটি অবশ্যই সম্ভব যে ব্রিটেন এই অস্ত্রগুলি তৈরি করছিল এবং 1980-এর দশকে এবং বর্তমান দিন পর্যন্ত তাদের নিজস্ব জনসংখ্যার উপর পরীক্ষা করছিল। এটি অবশ্যই আমার অভিজ্ঞতা। ব্রিটিশ সরকার সম্প্রতি একটি বিজ্ঞাপন পোস্ট করেছে যা নির্দেশিত শক্তি অস্ত্র যোগাযোগ ভূমিকার জন্য নিয়োগ করছে। ব্রাসেলসে টার্গেটেড ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী আরেকটি সংস্থা হল ICODR, মেলানি রাইটন দ্বারা পরিচালিত। মেলানি টার্গেটেড ব্যক্তিদের উদ্বেগগুলি জাতিসংঘে নিয়ে যাচ্ছেন এবং তাদের সাথে বেশ কয়েকবার দেখা করেছেন। আমাদের জাতিসংঘের সাথে সহযোগিতা তীব্র হয়েছে এবং আমরা তাদের সাথে বিভিন্ন বৈঠক করেছি। তাই এটি একটি স্বাধীন বিশেষজ্ঞদের সংস্থা যারা আমাদের মামলাটি বিচার করবে, এবং আমরা যা আলোচনা করছিলাম তা হলো কিভাবে আমরা কমিটিকে বোঝাতে পারি যে টার্গেটেড ব্যক্তিরা যা বাস করছে তা সত্যিই একটি অক্ষমতা। নিশ্চিতভাবেই জাতিসংঘে এমন লোক রয়েছে যারা এটিকে একটি সত্যিই গুরুতর অপরাধ বলে মনে করে এবং এটি যতটা মনোযোগ পেয়েছে তার চেয়ে অনেক বেশি মনোযোগ পেতে চায়। আমি সত্যিই এই ধারণা পেয়েছিলাম যে এটি প্রায় প্রথমবারের মতো তারা এই অপরাধগুলি সম্পর্কে শুনেছিল। আমার মনে হয় নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব যে একটি গণতান্ত্রিক তত্ত্বাবধান রয়েছে যা তৈরি করা হয়েছে। এটি রাষ্ট্র বা এই রাষ্ট্রগুলি দায়ী হয় অনিচ্ছুক বা অক্ষম, যেমনটি মনে হয় তাদের নাগরিকদের রক্ষা করতে। তাহলে রাজ্য দায়ী। ভুক্তভোগীরা বিশ্বজুড়ে একত্রিত হয়ে তাদের শক্তি একত্রিত করছে জনসাধারণকে শিক্ষিত করার জন্য এবং এই খুব গুরুতর সমস্যার জন্য সচেতনতা বাড়ানোর জন্য। আমি বিশ্বাস করি এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ঘটে যাওয়া সবচেয়ে গুরুতর অপরাধগুলির মধ্যে একটি। নিশ্চিন্ত থাকুন যে আমরা আমাদের ক্ষমতার মধ্যে যা কিছু আছে তা করব এই প্রোগ্রামগুলি বন্ধ করার জন্য এবং আমরা সফল হব।
কানাডায় গালিনা কুর্ডিনা কানাডিয়ান সংসদে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবাদ সংগঠিত করছেন। আমি 2009 সাল থেকে সাইকোট্রনিক অস্ত্রের শিকারদের একটি সংগঠন পরিচালনা করছি। আমি কানাডার লিবারেল পার্টির নেতা মিস্টার মাইকেল ইগনাটিয়েভের সাথে দেখা করেছি। আমরা সংসদ সদস্য জন ম্যাকেকে সাইকোট্রনিক মাইন্ড কন্ট্রোল অস্ত্রের অপব্যবহারের বিরুদ্ধে একটি পিটিশন জমা দিয়েছি। 23 নভেম্বর 2011 তারিখে পিটিশনটি অটোয়ার হাউস অফ কমন্সে উপস্থাপন করা হয়েছিল। এর নম্বর ছিল 41101888। কানাডায় আমাদের সাইকোট্রনিক মাইন্ড কন্ট্রোল অস্ত্রের শিকারদের সংগঠনের মাধ্যমে পিটিশনের জন্য 1000-এরও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। কানাডিয়ান সরকারের উত্তর ছিল, কানাডিয়ান সরকার আবেদনকারীর উদ্বেগের নোট নিয়েছে, তবে সরকারের কাছে এমন কোনো কার্যকলাপের তথ্য নেই। ওয়াশিংটন ডিসিতে ফিরে রিচার্ড এবং আনা আমেরিকা জুড়ে অংশগ্রহণকারীদের নিয়ে তাদের অধিকারের জন্য দাঁড়ানোর জন্য রেকর্ড করা বৃহত্তম লক্ষ্যবস্তু ব্যক্তিদের সমাবেশ করেছেন। আনা এবং কিছু সমাবেশের অংশগ্রহণকারীরা মার্কিন সিনেটর জেরি মোরানের একজন প্রতিনিধির সাথে একটি বৈঠক সুরক্ষিত করতে সক্ষম হয়েছেন। বৈঠকটি ভালোভাবে চলে, তবে সিনেটরের প্রতিনিধি খুব কমই কিছু বলেন। আনা এবং সমাবেশের একজন অংশগ্রহণকারী সিনেটর রন জনসনের অফিসের একজন প্রতিনিধির সাথে দ্বিতীয় বৈঠক সুরক্ষিত করতে সক্ষম হয়েছেন। বৈঠক শুরু হলে আনা পিছপা হন না। এটি আমেরিকায় ঘটছে একটি বিপর্যয়, এটি একটি স্টাসি রাষ্ট্র এবং এটি বন্ধ হওয়া দরকার, এটি সঠিক কাজ করার বিষয়ে। চলুন তদন্ত করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে হাভানা সিন্ড্রোমের বেসামরিক শিকার আছে কিনা। আপনি জানেন, প্রেসিডেন্ট ট্রাম্প 20 জানুয়ারি তিনি যে ডজন ডজন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ একটি স্বাক্ষর করেছিলেন, যা সরকারি অস্ত্রায়নের বিরুদ্ধে। এফবিআই কেন ইনফ্রাগার্ড তৈরি করেছিল, যাতে তারা এফওআইএ থেকে অব্যাহতি পায়? কেন তিনি সরকারি অস্ত্রায়নের শিকারদের সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষী আনেন না, যেমন আমি এবং সাধারণ আমেরিকানরা যারা সন্ত্রাসবাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা সাক্ষ্য দেয় এবং বলে যে কিভাবে আমাদের জীবন এই অপরাধীদের দ্বারা ধ্বংস হয়ে গেছে? বৈঠকটি কোনো পরবর্তী পদক্ষেপ ছাড়াই শেষ হয়। আমি হতাশ। আমি আমার জিহ্বা কামড়াব। আমরা ওয়াশিংটন ডিসিতে আছি। আমরা সিনেটর রন জনসনের অফিসের একজন আইন প্রণয়ন পরিষদের সাথে একটি বৈঠক করেছি। দুর্ভাগ্যবশত তিনি বৈঠকে আসতে পারেননি, তাই আমরা তার প্রতিনিধির সাথে দেখা করেছি। আমরা লক্ষ্যবস্তু ন্যায়বিচারের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। দুর্ভাগ্যবশত আমি জানি না তিনি আমাদের গুরুত্ব সহকারে নিয়েছেন কিনা, তিনি সিনেটর রন জনসনকে সেই তথ্য দেবেন কিনা। আমরা এখানে নথিভুক্ত করতে এসেছি যে আমরা তাকে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়েছি। এটি এতই হতাশাজনক যে একজন আমেরিকান নাগরিক হিসাবে প্রকৃত উদ্বেগ এবং প্রতিকার চাওয়ার অভিযোগ নিয়ে তারা আপনার জন্য দরজা খুলবে না। লক্ষ্যবস্তু ব্যক্তিদের কণ্ঠস্বর আরও জোরালো এবং আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের আর বেশি দিন উপেক্ষা করতে পারবেন না। এই প্রোগ্রামটি দমন এবং নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি যে কাউকে যে কোনো জায়গায় যে কোনো সময় লক্ষ্য করতে পারে। এর কৌশলগুলি ভয়ঙ্কর, এর উদ্দেশ্য অজানা। কতজন মানুষ মানসিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে গেছে বা এই প্রোগ্রামের কারণে আত্মহত্যা করেছে? পর্যাপ্ত যন্ত্রণা দিয়ে কি কাউকে খুনি বানানো যায়? বিশ্বের সরকার বা গোপন সমাজগুলি কি এখন কারো জীবনকে সবচেয়ে ভয়ঙ্কর, কাপুরুষোচিত এবং শয়তানি উপায়ে ধ্বংস করার জন্য পরিশীলিত মিলিশিয়া জাতীয় কৌশল এবং সামরিক গ্রেড নিউরো অস্ত্র মোতায়েন করতে পারে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এটি কি একটি বৈশ্বিক মাইন্ড কন্ট্রোল প্রোগ্রাম হয়ে উঠতে পারে? আমি জানি এটি কল্পনাপ্রসূত এবং হয়তো বিশ্বাসের বাইরে শোনাচ্ছে, এবং এটি সম্পর্কে চিন্তা করাও সম্ভবত ভীতিকর, তবে সত্য হল, এটি বাস্তব।
এটি বাস্তবতা, আপনি বা আপনার প্রিয়জন এবং যত্নশীল কেউ এর শিকার হতে পারেন। একবার আমি বুঝতে পারলাম যে এই জিনিসটি কত বড়, আমি আর দূরে তাকাতে পারিনি, আমাকে কিছু করতে হয়েছিল। এই লোকেরা অপরাধী, তাদের প্রত্যেককে জেলে যেতে হবে, এবং আমি আমাদের সরকারের উপর খুবই হতাশ। এটি সম্ভবত এমন একটি জিনিস যা একজন মানুষের সাথে ঘটতে পারে সবচেয়ে হুমকিস্বরূপ, কারণ আপনার চিন্তার গোপনীয়তা নেই, এবং যদি তারা আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারে, তারা আপনার বক্তৃতা নিয়ন্ত্রণ করতে পারে। আপনি মনে করেন এটি স্বাভাবিক যে লোকেরা আপনার চিন্তাভাবনায় প্রবেশাধিকার পায়, আপনার জীবনে প্রবেশাধিকার পায়, তারা আপনাকে অনুসরণ করে এবং আপনাকে নির্যাতন করে। এটি এমন একটি প্রযুক্তি যা সহজেই ব্যবহার করা যেতে পারে জনসংখ্যার মন নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ করতে। এটি একটি নির্যাতন প্রোগ্রাম, এটি ভয়ঙ্কর, এটি একেবারেই ভয়ঙ্কর, কেউই এটি প্রাপ্য নয়, কেউই নয়। আমি একজন বৃদ্ধ মহিলা, আমি আমার 70-এর দশকে আছি। আপনি জানেন পৃথিবীতে তারা আমার মতো কারো কাছ থেকে কি পেতে পারে? আপনি জানেন এটি সত্যিই কাউকে আঘাত করেনি, কিছু ভুল করেনি। আপনি উপলব্ধি করেছেন যে জনসাধারণকে তাদের অজান্তে নিয়ন্ত্রণ করার সম্ভাবনা রয়েছে, রেডিওলজিক্যালি, দূরবর্তীভাবে, এবং আপনি এটি পুরোপুরি ব্যবহার করছেন। এখন এটি গণতন্ত্র নয়, এবং এটি নীরব একনায়কত্বের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মানে, এখন আমরা গিনিপিগ, তাই না? কিন্তু তারা সেখানে থামবে না, তাদের একটি পরিকল্পনা রয়েছে। তারা এটি কিছু বড় কিছুর জন্য ব্যবহার করছে। এই লোকেরা, সেখানে 278,000 জন লোক আছে অস্বীকৃত সন্ত্রাসী ডাটাবেসে, বিভাগ 3 এবং 4, যা এমনকি রাষ্ট্রপতিরও প্রবেশাধিকার নেই। আমি বিশ্বাস করি যে প্রযুক্তিগুলি কোনো জাতির সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন একটি উচ্চ সম্ভাবনা রয়েছে, তাই হ্যাঁ, আমি বিশ্বাস করি এটি সম্ভব যে এই জিনিসগুলি রাষ্ট্রপতির উপরে এবং তার কাছে এর অ্যাক্সেস নেই। আমি মনে করি আরও বেশি মানুষ এটি অনুভব করবে, মানুষ বিশ্বাস করবে যে তাদের সাইকোসিস আছে। আপনি যতজনকে বিভ্রান্ত এবং পাগল বলে বরখাস্ত করতে পারেন ততজনই আছে। এটি সরকারের অস্ত্রায়ন, আমি মনে করি না তারা এর সাথে পালিয়ে যাবে, কারণ এটি মানবাধিকারের এমন একটি লঙ্ঘন। তারা সাইকোপ্যাথ, তাদের কোনো সহানুভূতি নেই, কোনো সহানুভূতি নেই, কোনো অনুভূতি নেই। আমি মনে করি আমাদের এখন এই অনুমানের উপর কাজ করতে হবে যে তারা আমাদের চিন্তাভাবনা পড়তে পারে। সবার, আমাদের বিদ্যমান ওয়্যারলেস যোগাযোগের অবকাঠামো মাইক্রোওয়েভে চলে। আপনার সেলফোন মাইক্রোওয়েভে চলে। যদি তারা মাইক্রোওয়েভ নেটওয়ার্কে মস্তিষ্কের সংকেতগুলি তুলতে একটি উপায় আবিষ্কার করে থাকে, তবে এটি সরকার এবং তাদের নাগরিকদের মধ্যে সামাজিক চুক্তির একটি গুরুতর লঙ্ঘন। এই প্রযুক্তির সাথে তারা প্রথম যে কাজটি করেছে তা হলো এটি ব্যবহার করে মানুষকে দমন করা, যা গুরুতর প্রশ্ন উত্থাপন করে যে কে দায়িত্বে রয়েছে এবং নিয়মিত মানুষের জন্য তাদের উদ্দেশ্য কী। ভুক্তভোগীদের ক্রমবর্ধমান কণ্ঠস্বর সত্ত্বেও এই নির্যাতন প্রোগ্রামের বিরুদ্ধে আদালতের মামলা ব্যর্থ হয়েছে। অ্যাটর্নি আনা টলেডো আইনি লড়াইগুলি ঘনিষ্ঠভাবে অনুসরণ করছেন। 500-রও বেশি মামলা খারিজ করা হয়েছে, কিছু ভয়েস জাস্ট কল সম্পর্কে, কিছু গ্যাং স্টকিং সম্পর্কে। যেহেতু এই মামলাগুলির বেশিরভাগই প্রোষে হয়েছে, তাই একজন অ্যাটর্নি ছাড়াই আদালত তাদের বিভ্রান্তিকর, কল্পনাপ্রসূত, পাগল কথা বলে ডাকে। তারা বরখাস্ত হয়। এই মামলাগুলি সাধারণত অনেক আদালতে ভ্রু উত্থাপন করা উচিত ছিল। বেতার স্নায়বিক আক্রমণের বিরুদ্ধে কোনো ভাষা বা সুরক্ষা নেই, তাই বিশ্বের অনেক জায়গায়, যেমন চিলি, তারা তাদের সংবিধানে এই আইনগুলি তৈরি করছে। আমরা ভুক্তভোগীদের জিজ্ঞাসা করেছিলাম যে তারা তাদের কাপুরুষ নির্যাতনকারীদের মুখোমুখি হলে তাদের কি বলবে। যদি আমি তাদের যারা আমাকে লক্ষ্যবস্তু করেছিল তাদের কিছু বলতাম, আমি বলতাম, আমি তোমার দাস নই। আমি মনে করি না যে আমরা তাদের সত্যিই কিছু বলতে পারি, কারণ তারা সম্পূর্ণ পাগল যে তারা নিরীহ মানুষদের, শুধু প্রবীণ নাগরিক নয়, শিশুদেরও যা করছে তা ভাবতে এবং করতে পারে। এটি একটি ধীর, বেদনাদায়ক মৃত্যু। চূড়ান্ত লক্ষ্য হল ব্যক্তিকে ধ্বংস করা। এটি দুষ্টতা এবং এটি মন্দ এবং এটি বন্ধ করতে হবে। এটি বন্ধ করতে হবে। তুমি কিভাবে নিজের সাথে বাঁচতে পারো? তুমি রাতে কিভাবে ঘুমাও? আমি বুঝতে পারি না তুমি কিভাবে এটা করতে পারো, আমি সত্যিই বুঝতে পারি না। কিন্তু আমি এখনো আমার মানবিকতাকে ধরে রাখবো যতক্ষণ না আমি আমার শেষ নিঃশ্বাস নিই।
যদি আমি তাদের মুখোমুখি হওয়ার সুযোগ পেতাম, আমি জানি না যে আমি কিছু বলতাম কিনা, কারণ আমি মনে করি এটাই তারা চায়। তারা আমার কাছ থেকে একটি প্রতিক্রিয়া চায় এবং আমি তাদের একটি দিতে চাই না। এমন একটা সময় ছিল যখন আমি তাদের উপর চিৎকার করতে এবং গালাগালি করতে চেয়েছিলাম, কিন্তু আমি তাদের এক মুহূর্তও দিতাম না। সত্যি, আমি বলতাম, তোমাকে থামানো হবে। তারা তোমার সম্পর্কে জানে। আমি জানি আমাদের এই ক্ষমতাগুলি আছে, কিন্তু আমাদের নাগরিকদের বিরুদ্ধে সেগুলি ব্যবহার করা রাষ্ট্রদ্রোহ এবং এটি সহ্য করা হবে না। আমি আশা করি তুমি ঈশ্বরকে খুঁজে পাবে। আমি জানি নাকি তোমাকে এই ধরনের কাজ করতে প্ররোচিত করেছে অন্য মানুষের প্রতি। আমি আশা করি তুমি খুব দীর্ঘ জীবন যাপন করবে জেনে যে তুমি তোমার আত্মায় ঠিক কী ধরনের দাগ রেখেছ। যদি তুমি তাদের সামনে বসতে পারো যারা তোমার সাথে এটা করছে, তুমি তাদের কি বলবে? আমি তোমাকে আদালতে দেখব। একটা বিবেক রাখো। ঠিক আছে, একটা বিবেক রাখো। হ্যাঁ, যথেষ্ট হয়েছে। একজন ক্যাথলিক হিসেবে তুমি কি মনে করো তাদের আত্মার জন্য পরিণতি কি? আচ্ছা, আমি এটা যিশুর উপর ছেড়ে দেব, যিনি আমাদের পিতার ডান হাতে বসে আছেন, এবং আমি তাদের জন্য কথা বলতে পারি না, কিন্তু আমি মনে করি না তাদের ফলাফল ভালো। এটা নিয়ে পড়াশোনা করো, প্রমাণ দেখো, সাক্ষীদের দেখো, সাক্ষ্য দেখো যে এটি একজন ব্যক্তির উপর মানসিক এবং শারীরিকভাবে কতটা ক্ষতিকর। একবার তুমি এটি বুঝতে পারলে এবং তোমার গবেষণা করলে, তুমি এর উপরে উঠতে পারবে। আমি বিশ্বাস করি প্রার্থনা অনেক সাহায্য করেছে। এটা ঠিক যেন আমি এখনই আক্রমণের শিকার হচ্ছি, জানো, এবং কিন্তু তুমি এটি মোকাবেলা করার জন্য একটি অকার্যকর উপায়ে অভ্যস্ত হয়ে যাও, জানো। এটি সত্যিই একটি অসুস্থ এবং মন্দ প্রোগ্রাম, এবং তারা মানুষের সাথে যা করে তা জানা দরকার। আমি জানি যে এমন লোকেরা আছে যারা এই প্রোগ্রামের দ্বারা শারীরিক এবং মানসিকভাবে এতটাই ধ্বংস হয়ে গেছে, তারা নিজেদের জন্য লড়াই করতে পারে না। আমরা জানি না এটি ঠিক কোথা থেকে আসছে, কিন্তু একমাত্র উপায় যা আমরা এই লোকদের সমর্থন করতে পারি তা হলো বুঝতে পারা যে তারা পাগল নয়। তাদের সমর্থন প্রয়োজন। যতক্ষণ সময় আছে ততক্ষণ অনুতাপ করো। তাদের উপর যে অন্ধকার ছায়া নেমে এসেছে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে সাহায্যের অভাব থাকা সত্ত্বেও অনেক লক্ষ্যবস্তু আশাবাদী যে জোয়ার ঘুরতে শুরু করেছে। এটি লড়াই করা কেন এত গুরুত্বপূর্ণ এবং তোমার হৃদয়ের এত কাছাকাছি? কারণ আমি নিজেকে এই প্রোগ্রামের দাস হিসেবে কল্পনা করতে পারি না, জানো। আমি বরং মরে যাব, আমি বরং হাঁটতে হাঁটতে মরব, হাঁটু গেড়ে বাঁচার চেয়ে। জানো, আমি এই লড়াই থামাব না। কেউ এটা বানাতে পারে না। কেউ যদি এটা সত্য না হয় তবে এর শিকার হওয়ার দাবি করতে পারে না, কারণ এটি এত ভয়াবহ। কোনো আদালত কোনো এজেন্টকে কারো মস্তিষ্কে প্রবেশ করার এবং তারা কি ভাবছে তা জানার জন্য ওয়ারেন্ট দেবে না। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারো না, ঈশ্বরের সাথে একটি অন্তরঙ্গ কথোপকথন করতে পারো না। এই অপরাধীরা এটি শুনছে না। এটি হলো সবচেয়ে পবিত্র জিনিসের চূড়ান্ত লঙ্ঘন যা তোমার থাকতে পারে, এবং তোমার আর তা নেই। জন্য সপ্তাহের তাদের চূড়ান্ত স্টপের জন্য আনা এবং টার্গেটেড জাস্টিস হোয়াইট হাউজে যাচ্ছেন আইকনিক লনের সামনে একটি ফ্ল্যাশ প্রতিবাদ করার জন্য। ইলেকট্রনিক হয়রানি পরিচালিত হয় নির্দেশিত শক্তি অস্ত্র কলের মাধ্যমে ভয়েস ব্যবহার করে, যা একটি পেটেন্ট প্রযুক্তি যা মানুষের মাথায় কণ্ঠস্বর প্রেরণ করে, মানসিক স্বাস্থ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য জনসংখ্যার উপর গোপন বার্তা প্রেরণ করে এবং মানুষকে বলে যে তারা পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তারা নয়। তারা একটি অপরাধের নিন্দা করেছিল, তারা তাদের ভবনে একটি মাদক অপারেশনের নিন্দা করেছিল, এবং হঠাৎ করে তারা কণ্ঠস্বর পেয়েছিল। কেন? কারণ এফবিআই তাদের এই ভয়াবহ তালিকায় রেখেছিল তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্বের জীবনে নিন্দা করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং অন্যান্য বিশ্ব নেতারা কি জানেন যে মনের পাঠ এবং প্রভাবিত করার প্রযুক্তি বিদ্যমান? এটি কি তাদের উপর ব্যবহার করা হতে পারে? এবং কার কাছে মজেস্টিক স্তরের ছাড়পত্র আছে যা প্রেসিডেন্টকে ছাড়িয়ে যায়? যদি চীন এই প্রযুক্তিগুলি প্রকাশ করতে পারে, আমরা কেন পারি না? যদি রাশিয়া এই অস্ত্রগুলির ব্যবহার অবৈধ করতে পারে, আমরা কেন পারি না? গেটে একটি দানব আছে,
এই প্রযুক্তির সম্ভাবনা রয়েছে ব্যাপক জনসংখ্যা এবং ব্যক্তিদের উপর ব্যবহার করার। এবং যদি সত্যি এই আক্রমণগুলি আমাদের বিদ্যমান যোগাযোগ অবকাঠামো থেকে আসছে, যেমন অনেকেই বিশ্বাস করেন যে এটি ঘটছে, তাহলে আমরা ইতিমধ্যেই ফাঁদে পড়েছি। প্রশ্ন হল, নিয়ন্ত্রণে কে আছে? যতটা তাদের আমাদের উপর খারাপ কাজ করার জন্য এত প্রভাব এবং অ্যাক্সেস আছে, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ আমাদের মধ্যে। আমি বিশ্বাস করি যে তুলসী গ্যাবার্ড এবং বর্তমান প্রশাসনের সাথে এটি প্রকাশিত হতে চলেছে। কেউ পুরোপুরি সুস্থ হবে না কারণ ক্ষতগুলি খুব গভীর। এটি একটি অবিশ্বাস্য স্তরের নির্যাতন। এই প্রযুক্তি যা গোপন বার্তা অন্তর্ভুক্ত করে একটি বৈশ্বিক মন নিয়ন্ত্রণ নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটি খুব বাস্তব, এটি এখনই ঘটছে। এটি ইতিমধ্যেই আমেরিকান এবং ইউরোপীয় জনসংখ্যার উপর ব্যবহার করা হচ্ছে। এটি মানবজাতির জন্য সর্বকালের সবচেয়ে বড় হুমকি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ একবার তুমি এই বশ্যতা মেনে নিলে, কিছু ধরনের ক্ষমতা দখল করা খুব সহজ। এটি ঠিক নয়। আমরা মুক্ত নই। আমি একজন প্রবীণ। এটি সেই দেশ নয় যার জন্য আমরা লড়াই করেছি। এটি স্বাধীনতা নয়। জানো, এই প্রোগ্রাম কখন শেষ হবে? কে হস্তক্ষেপ করবে? কে করবে?